এবং ধরা পড়ছে না সীমান্ত দিয়ে আসা অস্ত্রের চালানের বড় অংশই লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ায় বাড়িয়েছে উদ্বেগ। ভোট সামনে রেখে শঙ্কায় বিশ্লেষকরা। ভোরের সময় সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। বিএনপি ক্ষমতায় এলে সুদসহ 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করার প্রতিশ্রুতি দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। উত্তরবঙ্গ সফরে নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, ভোটে ধানের শীষের বিজয় হলে পদ্মা ব্যারেজ নির্মাণে কাজ শুরু করা হবে। এছাড়া যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। মিজানুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন আহমেদ সালেহিন। পদ্মা পাড়ে লাখো মানুষের জনস্রোত, নদীর ঢেউ যেন আছড়ে পড়েছে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে। ব্যানার, প্লাকার্ড, জাতীয় ও দলীয় পতাকার সঙ্গে সবার হাতে হাতে নির্বাচনী প্রতীক ধানের শীষ। প্রিয় নেতা মঞ্চে আসতে বাদ ভাঙে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের আনন্দ আর উচ্ছ্বাসের। দুহাত নেড়ে মানুষের ভালোবাসার জবাব দেন তারেক রহমান, গ্রহণ করেন উষ্ণ অভ্যর্থনা। এ সফরে সঙ্গে ছিলেন তারেক পত্নী ডাক্তার জুবাইদা রহমানও। বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যে নানা পরিকল্পনার কথা জানিয়ে বলেন, পদ্মা পাড়ে মানুষের জীবনমান উন্নয়নে খাল খননের পাশাপাশি পদ্মা ব্যারেজ তৈরি করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। ধানের শীষ বিজয়ী সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। কারো সমালোচনা করতে চান না জানিয়ে তারেক রহমান বলেন, দেশে শান্তি চায় বিএনপি। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সরকারের তদন্তে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। আমি কারো সমালোচনায় যেতে চাই না, কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব। দেশের এই প্রান্ত থেকে অন্য প্রান্ত নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষের পক্ষেও ভোট চাইছেন তিনি। নানা প্রতিশ্রুতির পাশাপাশি তিনি বলছেন, আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, তাই চক্রান্ত মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ফেরাতে আগামী 12ই ফেব্রুয়ারি জনগণকে বিএনপির পক্ষে বিজয় এনে দেওয়ার আহ্বান জানান। সন্ধ্যায় নওগাঁ শহরে জনসভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ভোট বানচালে যারা চক্রান্ত করছে তারা বিগত 15 বছর পতিত সরকারের সঙ্গে এক হয়ে কাজ করেছে। একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র কিন্তু এখন শেষ হয়নি। একটা তো পালিয়ে গিয়েছে দেশ থেকে, কিন্তু আরেকটা পক্ষ আছে যারা এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। আপনাদেরকে চোখ কান করে রাখতে হবে যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে। ব্যালট বাক্স পাহারা দিতে হবে। এদিকে মধ্যরাতে বগুড়া পৌঁছে নির্বাচনী জনসভায় জেলার সন্তান হিসেবে ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান। বলেন, ক্ষমতায় গেলে চাকরি, ব্যবসা হবে যোগ্যতার ভিত্তিতে। বগুড়ার যেন বদনাম না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক করেন বিএনপি চেয়ারম্যান। আগামী দিনে আল্লাহ চাইতো আমরা সরকার গঠন করলে শুধু নিজের এলাকার কথা চিন্তা করলে চলবে না, সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে। যেভাবেই হোক এই দুর্নীতিকে আমাদের টুটি চেপে ধরতে হবে এবং দুর্নীতিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই আমাদেরকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। চাকরি বাকরি অথবা ব্যবসা বাণিজ্য যেগুলো আছে, ইনশাল্লাহ সবকিছু যোগ্যতার ভিত্তিতেই হবে। মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বিএনপির পাশে থাকতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। লাখো মানুষের জমায়েত থেকে দেখার অপেক্ষায়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় এসে নানা প্রতিশ্রুতি দিলেন। তার পাশাপাশি ভোট চাইলেন ধানের শীষের পক্ষে। বললেন, একটি পক্ষ পালিয়ে গেলেও আরেকটি পক্ষ ভোট বানচালের ষড়যন্ত্র করছে, তাই ভোটের দিন সব চক্রান্ত রুখে দিতে ধানের শীষের পক্ষে সাধারণ মানুষকে থাকার আহ্বান জানালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, বগুড়া। প্রায় 2 দশক পর রংপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা। বিকেলে গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর রংপুরে ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। নেতারা বলছেন, রংপুর পরিণত হবে জনসমুদ্রে। তরিকুল ইসলামের ছবিতে নাজমুল ইসলামের সাথে রিপোর্ট।
প্রায় 2 দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসছেন রংপুরে। নির্বাচনী সফর ঘিরে নেতাকর্মীদের সঙ্গে জেলাবাসীর মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস। প্রস্তুত করা হচ্ছে জনসমাবেশ স্থল। রংপুর ঈদগাহ মাঠ লাখো জনতার মিলন মেলায় পরিণত হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। উনি আসাতে আমি মনে করি উসুর মরুতে যেন এক পশলা বৃষ্টি। রংপুরের মানুষ দীর্ঘদিন ধরে যে না পাওয়ার বেদনায় ভুগছে, আমি মনে করি যে সেই মানুষগুলো পাওয়ার আশায় কালকে এখানে সমবেত হবে ইনশাল্লাহ। এই জনসভার মাধ্যমে আমাদের তারেক রহমান একটা মেসেজ দেবে, তার যে প্ল্যানটা আছে রংপুরের থেকেই শুরু হবে তার প্ল্যানটা বাস্তবায়ন। দলীয় নেতারা বলছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, অর্থনৈতিক অঞ্চল নির্মাণ, বন্ধ স্থলবন্দর চালু সহ রংপুর অঞ্চলের বৈষম্য দূরীকরণে প্রতিশ্রুতি আসতে পারে তারেক রহমানের পক্ষ থেকে। রংপুর বিভাগের প্রতিটি জেলা উপজেলা শিক্ষা চিকিৎসার ব্যবস্থা আধুনিকীকরণ করতে হবে। সর্বোপরি আমাদের আবু সাইদ বীর যোদ্ধা, তার নামে একটি বড় প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। এদিকে সমাবেশ ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। যেখানে ভেন্যু আছে সেখানে এবং যে রাস্তায় মুভমেন্ট হবে সে রাস্তাগুলো যাতে নিরাপদ থাকে, আমরা সেই জন্য গোয়েন্দা নজরদারি রাখছি। আমরা ইউনিফর্মে ফোর্স মোতায়েন রেখেছি, রুপটপগুলোতে ফোর্স ডিপ্লয়মেন্ট রেখেছি। 30 জানুয়ারি বিকেলে পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর রংপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো পডকাস্টে তুলে ধরেছেন নিজের পরিকল্পনা, অঙ্গীকার, স্বপ্ন ও সুদূর প্রসারী ভাবনা। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পডকাস্ট প্রচারিত হয়। প্রথম পর্বে তিনি জানান, নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র নারীরা পাবেন ফ্যামিলি কার্ড। ধাপে ধাপে দেশের 4 কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। আপনার পরিবারের সদস্য সংখ্যা হয়তো 5 বা 6। আপনি যদি মা বা গৃহিণী হয়ে থাকেন, তখন আপনার কাছে আমরা পৌঁছবো এবং পৌঁছে আপনার কাছে এইরকম একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিব। এই কার্ডটির মধ্যে আপনার নাম থাকবে, এই কার্ডটির মধ্যে একটি নাম্বার থাকবে, এই কার্ডটির মধ্যে মেয়াদ থাকবে এবং এই কার্ডটির মধ্যে স্ক্যানিং করার মতন একটা দাগ থাকবে অনেকগুলো। 4 কোটি পরিবারকে হয়তো আমরা একবারে সব দিতে পারবো না, আমরা ধীরে ধীরে পরিবারগুলোর কাছে যাব। তবে আমাদের চেষ্টা থাকবে সকল পরিবারের কাছে পৌঁছানোর। প্রতি মাসে 2 থেকে 2.5 হাজার টাকা দেওয়া হয়, অথবা 2 থেকে 2.5 হাজার টাকার সমপরিমাণ মূল্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমরা সরকার থেকে যদি আপনাকে দিতে পারি, তাহলে এই মুহূর্তে আপনার পরিবারে যে 2 থেকে 2.5 হাজার টাকা খরচ হচ্ছে, যেটি এখন আপনি নিজে থেকে খরচ করছেন, এটির একটি সাপোর্ট আপনি পেলেন, এটির একটি সহযোগিতা আপনি পেলেন। সারা বাংলাদেশে যে 4 কোটি পরিবার আছে, এই পরিবারগুলোর যারা দরিদ্র, অতি দরিদ্র, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, প্রথমে এই পরিবারগুলোকে এই সহযোগিতাগুলো পৌঁছে দেওয়া, যার ফলে তারা আস্তে আস্তে করে তারা অর্থনৈতিক ভিত্তিটা যাতে তাদের মজবুত হয়। 3 মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত রাখতেই দুর্নীতিতে চ্যাম্পিয়নের সময় জামায়াতের 2 মন্ত্রী পদত্যাগ করেননি। রাজধানীতে নির্বাচনী জনসভায় এই কথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ভোটের পর আর কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। নারীদের নিয়ে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যামিলি কার্ড ও নারী নির্যাতন একই সঙ্গে চলতে পারে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 12 আসনে 11 দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী সাইফুল আলম খান বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজারে তার নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সভায় বক্তব্যে তিনি বলেন, দেশে আর কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। দুর্নীতিতে চ্যাম্পিয়নের সময় জামায়াতের 2 মন্ত্রী কেন পদত্যাগ করেনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এমন প্রশ্নেরও জবাব দেন ডাক্তার শফিকুর রহমান। 2-1 নেতা এখন বলছেন, ঠিক আছে, আমরা এত অসৎ ছিলাম, আপনারা এত সৎ ছিলেন, তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এই কারণে, অন্তত 3টা মন্ত্রণালয় বেঁচে যাক, দুর্নীতির হাত থেকে রক্ষা পাক, কিছু একটা ঠিকানা মানুষ পেয়ে যাক এবং বাংলাদেশের মানুষের মনে আস্থা তৈরি হোক। শেরপুরের নির্বাচনী সংঘাতে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় তিনি বলেন, দেশের জন্য জীবন দিলেও জনগণের অধিকার হরণ হতে দেবে না জামায়াত।
যারা আজকে আমাদের সহকর্মীদের গায়ে হাত দিচ্ছেন তাদের প্রতি অনুরোধ, ভাই এখন তো ভরা মাঘ মাস, শীত একটু কম হলেও এখনো যদি মাথা গরম হয়ে যায় চৈত্র মাসে কি করবে? আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই, প্রয়োজনে দেশের জন্য জীবন দিব, কিন্তু জনগণের অধিকার কাউকে কেড়ে নিতে দেব না। এদিন বিকেলে ঢাকা 14 ও 16 দুটি আসনের নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির। সেখানে দলটির নারী সদস্যরাও অংশ নেন। বলেন, ফ্যামিলি কার্ড ও নারী নির্যাতন একসঙ্গে চলতে পারে না। জামায়াত ক্ষমতায় এলে ঘরে বাইরে কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন আমির। আপনি এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে আমার মায়ের গায়ে হাত, এই দুইটা আমরা দেখতে চাই না। মারা মিছিল করে আপনাদের কারো কাছে ফ্যামিলি কার্ড চায় না। এই মারা ইজ্জতের সাথে বাঁচতে চায়, রাখেন আপনার ফ্যামিলি কার্ড। আমার মায়ের ইজ্জতের বিনিময়ে কখনোই ফ্যামিলি কার্ড হতে পারে না। সন্ধ্যায় বনানী মাঠে ঢাকা 17 আসনে দাঁড়িপাল্লার প্রার্থীর পক্ষেও নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন জামায়াতের আমির। সেখানে তিনি বলেন, প্রতি বছর দলটির সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যরা আর্থিক হিসাব জমা দেবে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। নারীরা কখনো জামায়াতের আমির হতে পারবেন না বলে জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটা ঈশ্বর প্রদত্ত সৃষ্টিগত পার্থক্যের কারণে সম্ভব নয়। নির্বাচনে জামায়াত কোনো নারী প্রার্থী না দেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেন, দল এখনো প্রস্তুতি নিচ্ছে, ভবিষ্যতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে নারীদের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত করা হচ্ছে। It's not possible because Allah made everyone in its own entity, because you will never be able to bear a child. We will never be able to feed our breast to a child. This is God-given. And there are some differences between men and women. What Allah made, we cannot change it. Even most of the countries in the world did not consider this feasible. This is the reality of the world. দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে জামায়াত ইসলামী মতবিনিময়ে আগামীর সরকারকে ব্যবসায়ী বান্ধব হওয়ার আহ্বান জানানো হয়েছে। ব্যবসায়ীদের সম্পদ ও অর্থ যারা পাচার করেছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনার দাবি জানান ব্যবসায়ী প্রতিনিধিরা। এ সময় জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ঘুষ, চাঁদাবাজি ও লাল ফিতার দৌরাত্ম্যহীন একটি ব্যবসা বান্ধব রাষ্ট্র গড়তে চায় জামায়াত ইসলামী। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে জামাত ইসলামী। এতে উঠে আসে ব্যবসায়ীদের নানা সমস্যার সমাধানে আগামীর সরকারের করণীয় প্রসঙ্গ। এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, ব্যবসায়ীদের সম্পদ, অর্থ যারা পাচার করেছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। আমার দেশে গ্যাস নাই, 5,000 দরখাস্ত পড়ে আছে। আমাকে যদি কানেকশন না দিতে পারেন তাহলে বিদেশি বিনিয়োগের জন্য আপনার সেমিনার করে বিদেশে যে লাভ কি, সেই কমিটমেন্ট আপনাদের কাছ থেকে আমরা চাই। যারা টাকা নিয়ে গেছে বিদেশে, আমাদের সম্পদ বিদেশে পাচার করেছে, অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ব্যবসায়ীদের স্বাধীনতা ও সুরক্ষার পাশাপাশি প্রতিযোগিতাকারী দেশগুলোর মধ্যে আঞ্চলিক ব্যবসাকে গুরুত্ব দেওয়ার আহ্বান আসে মতবিনিময়ে। এছাড়া আগামীর সরকারকে নিরপেক্ষ থেকে ব্যবসার পরিবেশ উন্নত করতে কাজ করার আহ্বান জানান ব্যবসায়ীরা। আমরা সেই ধরনের স্বাধীনতা চাই, আমরা সে ধরনের একটা স্বস্তিবোধ বলেন এবং সুরক্ষা চাই। প্রথমে কিন্তু এই জিনিসটা দিতে হবে। ইদানিং আমাদের অনেকগুলি স্পেশাল ইকোনমিক জোন হয়েছে, বাট লাইফ কিন্তু খুব বেশি আসে নাই। তো এই যে জায়গাগুলি, এসব জায়গায় আমাদেরকে কাজ করতে হবে। যদি বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করতে হয়, বাংলাদেশের পলিসি লেভেলে কাজ করতে হয়। সরকারের থেকে সেই ধরনের সহায়তা যদি না থাকে, তাহলে ইনভেস্টমেন্ট আপনি দেশি বলেন বিদেশি বলেন, কোনো ইনভেস্টমেন্টই দেশে আসার সুযোগ কম। ক্ষমতায় গেলে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করে ঘুষ ও চাঁদাবাজি মুক্ত ব্যবসা বান্ধব রাষ্ট্র গড়ার অঙ্গীকারের কথা জানান জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। লাল ফিতা শুধু কি সময়ক্ষেপণ না, বেসরকারি একটা ট্যাক্স দিয়ে আগাইতে হয়, যার কারণে দেশে অনেকের ইচ্ছা এবং সম্পদ থাকা সত্ত্বেও তারা ইনভেস্টমেন্ট করতে সিকিউরড ফিল করেন না। আমার দেশের ইনভেস্টর যারা, তারাই যদি সিকিউর ফিল না করে, তাহলে ফরেনাররা এখানে আসবে কেন? লাল ফিতাকে টুকরা টুকরা করে কেচি দিয়ে কেটে দেব, লাল ফিতা কারো হাতে থাকতে দেব না। মতবিনিময় সভায় শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে উপস্থিত ছিলেন জামাতের শীর্ষ নেতারা। ভোরের সময় আরও থাকছে। 5 ব্যাংক নিয়ে গুজব ছড়িয়ে
গণ্ডগোলের পায়তারা করছে একটি গোষ্ঠী, জানালেন গভর্নর। ইসলামী দর্শনে মুনাফার অধিকারী না হলেও 4,000 কোটি বাড়তি পাচ্ছেন আমানতকারীরা। দেশ জুড়ে প্রচারণার উত্তাপ। ধানের শীষের প্রার্থীদের অভিযোগ, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করছে জামায়াত। 12 ফেব্রুয়ারি সন্ত্রাস ও স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে জনগণের রায় দেবে বলে প্রত্যাশা দাঁড়িপাল্লার প্রার্থীদের। মাইকিং, উঠান বৈঠক ও পথসভা, ভোটারের দ্বারে দ্বারে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। বৃহস্পতিবার ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচনী সভা করেন ধানের শীষের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনে একটি দল অদৃশ্য শক্তি হিসেবে কাজ করছে। চট্টগ্রাম 11 আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং কক্সবাজার 1 আসনে সালাউদ্দিন আহমদ প্রচারণা চালান। বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন জায়গায় সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে। উদ্দেশ্য হচ্ছে তারা যেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আমরা রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন চাই, সহনশীলতা চাই, পরস্পরের প্রতি সম্মানবোধ চাই। যে দলটা আমার বাংলাদেশে বিশ্বাসই করতো না, সেই দলটাকে আমার বাংলাদেশকে নিরাপদে রাখতে পারবে? তারা যদি ক্ষমতায় যায়, তারা কি বাংলাদেশে ভালো করবে? রংপুর 2 আসনে প্রচারণা চালান জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। খুলনা 5 আসনের জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার প্রচারণার সময় বলেন, শেরপুরের ঘটনার পুনরাবৃত্তি হলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। যে এই ঘটনার আর কোনো পুনরাবৃত্তি হলে আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, নিরাপদে হবে কিনা সেটির কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এই চ্যালেঞ্জ আপনাদেরকে ফেস করতে হবে। তা না হলে এই হানাহানি যদি শুরু হয়ে যায়, তো আপনারা বাংলাদেশে কোনো নির্বাচন করতে পারবেন না। নতুন করে সরকার দায়িত্ব পেলে আমরা সর্বপ্রথম দুর্নীতি বন্ধ করব। দুপুরে মৌলভীবাজার 4 আসনের এনসিপি প্রার্থী প্রীতম দাসের নির্বাচনী পথসভায় যোগ দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগের সন্ত্রাসী রাজনীতি ছিল, সেই সন্ত্রাসী রাজনীতি নিজেরা করা শুরু করছে এবং তারা ভোট কেন্দ্র দখল করার, তারা সিল মারার এই ধরনের পরিকল্পনা করছে। এদিকে বরিশাল 3 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের বিএনপি সমর্থিত প্রার্থী জোনায়েদ আব্দুর রহমান সাকি প্রচারণা চালান। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে রাজধানীতেও জমজমট প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। মাইকিং আর স্লোগানে মুখর মহানগরী। দিনভর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার সকালে শাহবাগে ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেন, নির্বাচনের সামনে রেখে একটি গ্রুপ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে। অন্যদিকে ঢাকা 6 আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন বলেন, নতুন বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় অপরাজনীতির চর্চা থেকে বেরিয়ে আসতে হবে। এদিকে ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম বলেন, নির্বাচনকে সামনে রেখে দল এবং প্রার্থীকে সংযত আচরণ করতে হবে, এড়িয়ে যেতে হবে সংঘাত। আজকে দেশে একটি গ্রুপ, ওই যে 2008 সালে নির্বাচন হয়েছিল, আওয়ামী লীগের সময় খেয়াল আছে আপনাদের? ভোট হলো না, কিন্তু জয়লাভ করলো একটি দল। একইভাবে যে যত কথাই বলুক, আমি স্পষ্ট বুঝতে পারছি যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা পরিকল্পনা হচ্ছে। জামাত রাজনীতি করেছে, অপপ্রচারের রাজনীতি। একসময় ইন্টারনেটে অপপ্রচার, এখন মাঠে অপপ্রচার। সো যেহেতু মামুনুল জামাতের সাথে আছে এবং জামাতের রাজনীতি অপপ্রচারের রাজনীতি, এখন মামুনুল অপপ্রচারে বেরিয়ে গেছে। যিনি নিহত হয়েছেন, এটার পিছিয়ে যারাই দোষী তাদেরকে সুষ্ঠু বিচার করে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হোক। আমাদের দলের নেতাকর্মীরা সংযত, হ্যাঁ ভুল বুঝাবুঝি হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সংঘাতে জড়াতে হবে। নির্বাচন কমিশন বলেছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন, তবে তিনি গণভোটে হ্যাঁ এর পক্ষে বা না এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়েছে। সব রিটার্নিং কর্মকর্তাকে দেয়া এই চিঠিতে ইসি আরও বলেছেন, এ ধরনের কার্যক্রম গণভোটের ফলকে প্রভাবিত করতে পারবে, যা জনগণ অধ্যাদেশ 2025-এর ধারা 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 86 অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। রিটার্নিং কর্মকর্তাদের এ বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশের 86 ধারায় বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি
কোনোভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার উদ্দেশ্যে তার সরকারি পদমর্যাদার অপব্যবহার করলে তিনি সর্বোচ্চ 5 বছর এবং সর্বনিম্ন 1 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডনীয় অপরাধে দোষী সাব্যস্ত হবেন। আচরণবিধির তোয়াক্কা না করে রাজধানীতে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। রঙিন বিলবোর্ড আর দেয়ালে দেয়ালে পোস্টার সাটিয়েছেন প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে এমন আচরণবিধি লঙ্ঘনকারীদের তালিকায় আছেন জামায়াত ও বিএনপির প্রার্থীরাও। তবে নির্বাচন কমিশন বলছে আচরণবিধি লঙ্ঘনের ঘটনার বিগত নির্বাচনের তুলনায় কমেছে। এম এ আজিমের রিপোর্ট। নির্বাচনের প্রচারণায় রঙিন বিলবোর্ডে সয়লাভ রাজধানী ঢাকা। কারওয়ানবাজার গোলচত্বরের চারপাশে দেখা মেলে জামাত, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের একাধিক বিলবোর্ড। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এ একমাত্র ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যমে রঙিন প্রচারণার কথা বলা আছে। বিলবোর্ড ব্যবহারের নির্দেশনায় আকার ও সংখ্যার কথা বলা হলেও রঙিন বিলবোর্ডের ব্যবহারের কথা উল্লেখ নেই। একইভাবে এই বিধিমালায় পোস্টারের ব্যবহার ও সাঁটানোকে নিষিদ্ধ করা হয়েছে। তবে বন্ধ হয়নি দেয়ালে পোস্টার সাঁটানো। ঢাকা 12 আসনে এবি পার্টি ও লেবার পার্টির সমর্থকরা লাগিয়েছেন পোস্টার। আসনটিতে জামাত প্রার্থীও প্রচারণা চালাচ্ছেন রঙিন বিলবোর্ড ও পোস্টারে। অলিগলির দেয়ালে দেয়ালে দেখা মেলে বিভিন্ন নকশার অসংখ্য পোস্টার। তবে প্রার্থীর দাবি প্রচারণা শুরুর আগেই সাঁটানো হয়েছিল পোস্টারগুলো। প্রথম কথা হলো যে আমাদের কোনো পোস্টার নেই। যদি কোনো পোস্টার থাকে ওগুলো আগের, প্রচারণা অফিসিয়ালি শুরু হওয়ার আগের, সবগুলো তো তোলা যায় না। আর নো ব্যানার ইজ রঙিন, আমরা কোনো রঙিন ব্যানার করিনি। বিলবোর্ডের সঙ্গে রঙিন পোস্টারের কমতি নেই বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থীর। ঢাকা 12 আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও এখনও পোস্টার সাঁটানো আছে ঢাকা 8 আসনেও। তবে 12 আসনে পোস্টার লাগানোর বিষয়টি অস্বীকার করেন তিনি। প্রথমত আমি তো ঢাকা 8-এ আমরা নির্বাচন করতে চেয়েছি ইনিশিয়ালি, তো সেগুলো তো আমরা অধিকাংশ সরিয়ে ফেলেছি। ঢাকা 12-র জন্য আমরা আলাদা করে পার্টি দিক থেকে কোনো পোস্টার বা কোনো কালার কোনো কিছু তৈরি করা হয়নি। আপনি দেওয়ালে যদি 2-1টা দেখে থাকেন সেটা হতো ঢাকা 8-এর জন্য। বাদ পড়েননি স্বতন্ত্ররাও। রঙিন বিলবোর্ডে সয়লাভ করলেও প্রার্থীর দাবি আচরণবিধি অনুযায়ী চালাচ্ছেন প্রচারণা। পরিষ্কার ভাষায় বলি, আমি আচরণবিধি লঙ্ঘন করেই আমি কাজ করার চেষ্টা করছি। আপনারা দেখবেন সব অন্যান্য প্রার্থীর সকলে নতুন নতুন পোস্টার, আমার কোনো নতুন পোস্টার নাই। তবে আচরণবিধি লঙ্ঘনকে আমলে না নিয়ে নির্বাচন কমিশন বলছে বিগত নির্বাচনের তুলনায় পরিবেশ সুন্দর আছে। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছেন তারা। নির্বাচন কমিশন মনে করে অতীতের অনেক নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের মাঠে পরিবেশ অত্যন্ত চমৎকার। আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে, আমাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এবং সামাজিক মাধ্যমে যেই বিষয়গুলো আসতেছে তাৎক্ষণিকভাবে আমরা রিটার্নিং অফিসারদের নজরে নিয়ে আসতেছি। আইনশৃঙ্খলা বাহিনী রক্ষায় যারা নিয়োজিত রয়েছেন তাদেরকে এগুলো নিবারণ সহ প্রতিরোধ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য, আইনের আওতায় আনার জন্য আমরা তড়িৎ ব্যবস্থা নিচ্ছি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 128টি নির্বাচনী এলাকায় এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় 94টি মামলা করেছে ইসি। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ঢুকছে নানা ধরনের অস্ত্র। অনেক চালান আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও বড় অংশই থেকে যাচ্ছে নাগালের বাইরে। এর পাশাপাশি থানা থেকে লুট হওয়া অস্ত্রের অন্তত 20 ভাগ এখনও উদ্ধার করা যায়নি। এ অবস্থায় নির্বাচন ঘিরে বিশৃঙ্খলার শঙ্কা দেখছেন বিশ্লেষকরা। তবে পুলিশ বলছে অভিযান চলছে, নির্বাচনের আগে পরিস্থিতি আরও অনুকূলে আসবে। আতিকুর রহমান তমানের রিপোর্ট। গত বছরের শেষ দিকে রাজধানীর বিমানবন্দর স্টেশনে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার করা হয় 8টি বিদেশি পিস্তল, 16টি ম্যাগাজিন, 26 রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য। অস্ত্রগুলোর গন্তব্য ছিল রাজধানী ঢাকা।
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্তে বিশেষ অভিযানে আটক হয় 4টি পিস্তল, 9টি ম্যাগাজিন ও 24 রাউন্ড গুলি। নৌবাহিনীর অভিযানেও কদিন পরপরই জব্দ হচ্ছে অবৈধ অস্ত্র। বিশেষ করে মিয়ানমার সীমান্ত দিয়ে একাধিক রুট ব্যবহার করে আসছে এসব অস্ত্র। এগুলো ছাড়াও 24 আগস্ট অভ্যুত্থানের পর থানা থেকে লুট হয় 11 ক্যাটাগরির অন্তত 6000 অস্ত্র। এর মধ্যে এখনো উদ্ধার হয়নি 1331টি। সেসব অস্ত্রের হদিস নেই কারো কাছেই। এমন বাস্তবতার মাঝেই হাজির জাতীয় সংসদ নির্বাচন। যদিও পুলিশ সদর দফতর বলছে অভিযান চলছে, অস্ত্র উদ্ধারও থেমে নেই। সীমান্তে সব বাহিনীর সমন্বয়ে চলছে যৌথ অভিযান। অবৈধ অস্ত্র যেটা সীমান্ত দিয়ে আসে সেক্ষেত্রে একটা সমন্বিতভাবে প্রত্যেকটা বাহিনীর সাথে আমরা সমন্বয় করেই কিন্তু অপারেশন আমরা চালাচ্ছি। আশা করি এই নির্বাচনের ক্ষেত্রে খুব একটা বড় ধরনের ব্যাঘাত ঘটবে না। লুণ্ঠিত অস্ত্র এই পর্যন্ত প্রায় 80% মতো উদ্ধার হয়েছে। অপারেশন ডেভিল হান্ট যে ফেজ 2, এটাকে অস্ত্র উদ্ধারকে প্রায়োরিটি দিয়ে আমরা কাজগুলো আগাচ্ছি। তবে বিশ্লেষকরা বলছেন সীমান্ত পথে অস্ত্র ঢুকছে দেশে। অবৈধ অস্ত্রের ব্যবহার যে হারে বেড়েছে তাতে সুষ্ঠু নির্বাচন নিয়ে ঝুঁকি তৈরি হচ্ছে। শুধু অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনার তাগিদ তার। সীমান্ত দিয়ে প্রচুর অবৈধ অস্ত্রের প্রবেশ ঘটেছে। এই অস্ত্র কিন্তু আসলে নির্বাচনী প্রক্রিয়াতে বেশ কিছু ঘটনায় কিন্তু ইতিমধ্যে ব্যবহৃত হয়েছে। সরকার একটা অভিযান পরিচালনা করেছে, প্রথম ধাপে শেষ হয়েছে, দ্বিতীয় ফেজে সেটা চলছে। কিন্তু আসলে অস্ত্র উদ্ধারের জন্য একটা আলাদা করে অভিযান প্রয়োজন ছিল। অবৈধ অস্ত্রের পাশাপাশি পুলিশের লুট হওয়া অস্ত্র ছাড়াও ব্যক্তিগত লাইসেন্স করা অস্ত্রগুলো নির্বাচনের আগে কতজন জমা দিয়েছেন বা দিচ্ছেন তা নিয়েও আছে নানা প্রশ্ন। আর কদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন। বলা চলে নির্বাচনকে সামনে রেখে উন্মুখ হয়ে আছে পুরো বাংলাদেশ। তবে দিন যত এগুচ্ছে ততই বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। কারণ জায়গায় জায়গায় ঘটছে চোরাগোপ্তা হামলা, ব্যবহৃত হচ্ছে অবৈধ অস্ত্র। এখন দেখার বিষয় এইসব অবৈধ অস্ত্র নির্বাচনের আগেই কতটা উদ্ধার করতে পারে বা জব্দ করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের সময় জনগণের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সব প্রস্তুতি শেষ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচনের ফল প্রকাশ পর্যন্ত ভোট কেন্দ্রে তৎপর থাকবে যৌথ বাহিনী। এছাড়া সীমান্তে যে কোনো অপরাধ দমনেও প্রস্তুত আছে বিজিবি। ভোটের বাকি আর 14 দিন। এখন থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে আইন শৃঙ্খলা বাহিনী। সীমান্তে টহল বাড়িয়েছে বিজিবি। অভিযান চালানো হচ্ছে ডগ স্কোয়াড দিয়ে। সন্দেহজনক মনে হলেই চলছে তল্লাশি। সিলেট জেলা শহরে টিলাগড় সড়কে তৎপর ভূমিকায় বিজিবি। আসন্ন নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সব প্রস্তুতি শেষ করে এখন চলছে মাঠ পর্যায়ের মহড়া। বৃহস্পতিবার সকালে সিলেট সরকারি কলেজে সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাউদ্দিন বলেন, নির্বাচনের দিন সিলেট ও শ্রীমঙ্গলে 90টি প্লাটুনে 2100 বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া 4টি KA-9 ডগ ইউনিট থাকবে ভোট কেন্দ্রে। নির্বাচনকে যেন বিরূপ প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। ড্রোনের মাধ্যমে নির্বাচনী এলাকায় সার্ভেইলেন্স ব্যবস্থা চালু করা হয়েছে। কুমিল্লা ব্যাটালিয়ন 10 বিজিবির হেডকোয়ার্টারে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, মনিটরিং সেলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি থাকবে ভোট কেন্দ্রগুলোতে। এছাড়া প্লাটুন সদস্যদের বডি ওর্ন ক্যামেরাতেও নিয়ন্ত্রণ করা হবে নিরাপত্তা পরিস্থিতি। সাতক্ষীরা ও দিনাজপুরেও নিরাপত্তা ব্যবস্থায় সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে জানায় বিজিবি। দিনাজপুর জেলার 6টি নির্বাচনী আসনে 844টি ভোট কেন্দ্রে দফায় দফায় চলছে মহড়া। মোহাম্মদ নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী যেন কোনো দলের পক্ষে লেজুর বৃত্তি না করে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো নির্বাচন হবে বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, ভোটের দিনে ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে পোলিং অফিসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাউকেই ছাড় দেওয়া হবে না। এ সময় শেরপুর জামায়াত নেতা হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান তিনি। বলেন, অপ্রীতিকর ঘটনা রোধে সব পক্ষকে ধৈর্য ধরতে হবে। নীলফামারী জেলায় 4টি সংসদীয় আসনে
রাজনীতির মাঠে যেখানে অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন প্রত্যাশা, একদিকে প্রবীণ ভোটারদের দীর্ঘদিনের অর্জন আর অভিজ্ঞতা, অন্যদিকে নবীনদের স্বপ্ন, প্রশ্ন আর পরিবর্তনের আকাঙ্ক্ষা। এই দুই প্রজন্মের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা। মোহাম্মদ সোহেলের ছবিতে সাকির হোসেন বাদলের রিপোর্ট। নীলফামারী প্রত্যন্ত গ্রাম বোতলাগাড়ি ইউনিয়নের চ্যাংমারি পাড়ায় বসে কথা হচ্ছিল গ্রাম ও শহরের বসবাসকারী ৭৫ বছর বয়সী উচ্চশিক্ষিত চাকুরি থেকে অবসরপ্রাপ্ত মার্জিত ব্যক্তিত্ব আনোয়ার শামীমের সঙ্গে পাকিস্তান আমল থেকে অদ্যাবধি সবগুলো ভোটেই অংশগ্রহণ করে ভোট প্রয়োগ করেছেন। তবে গত এক দশক থেকে ভোটকে ঘিরে উৎসব উদ্দীপনা নেই। ভোটার ও প্রার্থীদের মধ্যে যে সেতুবন্ধন ছিল তা হারিয়ে যাওয়ায় হতাশ তিনি। আদিকালে দেখেছি যেমন বিভিন্ন ধরনের প্রতীক নিয়ে তারা আসতো, মিছিল করত, হাট বাজারে একটা উৎসবমুখর পরিবেশ হতো। পরপর 3টা ভোট, এই 3টা ভোটে মানুষ গেছে, কোনো সময় লাইনেও দাঁড়াতে দেয় নাই, কোনো সময় লাইনও হয় নাই, কোনো সময় এমনও সময় গেছে যে আপনার ভোট হয়ে গেছে, আপনি চলে যান। এর থেকে কিন্তু আমাদের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটছে। নতুনকে গ্রহণ করতে অস্বীকার করি না, কিন্তু সেটা বোঝার জন্য একটা সময়ের দরকার। 12 তারিখের নির্বাচনে একটা বৈধ সরকার, একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে পারে মানুষ তার মন খুলে কথা বলতে পারবে, এইটুকু আমি আশা রাখি। নবীন ভোটার জাহাঙ্গীর আলম 2019 সালে ভোটার হয়েও আজও ভোট দিতে না পারায় চরম ক্ষোভ রয়েছে তার। বাপদাদার কাছে শুনেছিল আগে নাকি ভোট হতো উৎসব মুখর শান্তিপূর্ণ পরিবেশে, কিন্তু ভোটার হওয়ার পর থেকে তিনি দেখছেন ভোটার শূন্য কেন্দ্র, প্রচার ছাড়াই প্রার্থী নির্বাচিত। বড়দের থেকে শুনেছি উৎসব মুখর পরিবেশে ঈদের আনন্দ যেভাবে উপভোগ করি, অনুরূপ পরিবেশে ভোট গ্রহণ হয়, এরকম পরিবেশ আমার দেখা মতো আমি পাইনি। জীবনের প্রথম ভোট এবং কর্তব্য এবং একই সঙ্গে দায়িত্বের হিসাবে আমি এরকম উৎসব মুখর পরিবেশে সুষ্ঠুভাবে লাইনে দাঁড়িয়ে সুন্দরভাবে একটি ভোট প্রদান করব পছন্দের প্রার্থীকে, এরকম একটি পরিবেশ চাই। নীলফামারী জেলার 4টি সংসদীয় আসনে মোট ভোটার 15,73,232 জন। নতুন পুরাতন সবারই প্রত্যাশা একটি উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। সামনে জাতীয় সংসদ নির্বাচন, আর সেই নির্বাচন নিয়েই ভোটারদের মধ্যে চলছে নানা আলোচনা আর সমীকরণ। হাটে মাঠে ঘাটে তার সঙ্গে বাদ পড়ছে না চায়ের দোকানের আড্ডায়ও। চাঁদপুরের 5টি সংসদীয় আসনের সবখানেই চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। ভোটে প্রার্থীদের কাছে তাদের প্রত্যাশা সন্ত্রাস, মাদক এবং বেকারমুক্ত সমাজ। তার সঙ্গে শিক্ষা এবং চিকিৎসার নিশ্চয়তাও চান তারা। চায়ের আড্ডায় ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন ফারুক আহমদ। এই মুহূর্তে আছি আমি চাঁদপুর 3 নির্বাচনী আসনে, যে আসনটি জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জেলা রাজনীতি মূলত এই আসনকে ঘিরে আবর্তিত হয়। আর সেই চায়ের চুমুকে চুমুকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমি ভোটারদের প্রত্যাশা জানতে চাইব। এই নির্বাচনে আমরা এমন প্রার্থী চাই যে দেশের জন্য যারা উন্নত করবে আর কি, যাদের দ্বারা দেশ আরো এগিয়ে যাবে। এমন একজন প্রার্থী চাই যেন দেশের উন্নতি হয়, তারপরে মাদক মুক্ত থাকে, নেশামুক্ত থাকে, সন্ত্রাস মুক্ত থাকে, আমাদের নারীদের যেন অধিকার থাকে। আমার প্রত্যাশা থাকবে চাঁদপুরে স্বাস্থ্য খাতে ভালো একটা পজিশনে চলে আসুক, যেন চাঁদপুরের মানুষ চিকিৎসা নিয়ে ঢাকায় যাইতে না হয়। দুর্নীতি, ঘুষ এটা যাতে বন্ধ হয়, যারা এটা করতে পারবে তারাই যাতে ক্ষমতায় আসে। যাই হোক, ভালো কিছু করবো আমগুলো লাগা, এলাকার লাগা, দেশের লাগা, এটাই আমরা চাই। মধ্যযুগের সাংস্কৃতিক রাজধানী খ্যাত ভাটির প্রবেশ তার কিশোরগঞ্জ। খাদ্যশস্যে উদ্বুদ্ধ এ জেলায় হাওড় অঞ্চল পরিণত রূপালী মৎস্য সম্পদের খনি হিসেবে। তবে সুষ্ঠু পরিকল্পনা না থাকায় যুগের পর যুগ উন্নয়ন বঞ্চিত এই ভাটিকন্যা। আধুনিক সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থাকলেও মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা। শহরের মাঝ দিয়ে বয়ে গেছে নদী, সেটি হয়তো হতে পারত আশীর্বাদ, কিন্তু দখল আর দূষণে এটি এখন জেলাবাসীদের কাছে অভিশাপের নাম। যানজটে নাকাল শহরবাসী,
বেহাল দশা রাস্তাঘাটেরও। সুযোগ থাকলেও উদ্যোগের অভাবে হাতছাড়া পর্যটনের অপার সম্ভাবনা। গবেষকরা বলছেন এজন্য দরকার সুদূরপ্রসারী পরিকল্পনা। কিশোরগঞ্জের সম্ভাবনা ও বঞ্চনার সেই চিত্র তুলে ধরেছেন সহকর্মী নূর মোহাম্মদ। দেশের মধ্যাঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের বৃহত্তম জেলা কিশোরগঞ্জ। মধ্যযুগে বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, অস্কার বিজয়ী প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, ছড়াকার সুকুমার রায়, বীর ঈশা খাঁ সহ বরেণ্য ব্যক্তিদের স্মৃতি বিজড়িত প্রাচীন এই জনপদ। ২৫০০ বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদে ৩৫ লাখ মানুষের বাস। প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যে ভরপুর এ জেলার ৮০% মানুষের প্রধান পেশা কৃষি। হাওড় জুড়ে রয়েছে তাজা মাছের সমারোহ। জেলার চাহিদা মিটিয়েও প্রতি বছর উদ্বৃত্ত থাকে ৫ লাখ মেট্রিক টন ধান। হাওড়ের কৃষি, মৎস্য আর পর্যটন শিল্প হতে পারত অর্থনীতির চালিকা শক্তি, কিন্তু বঞ্চনা, অবহেলা আর অপূর্ণতাই যেন হাওড়বাসীর নিয়তি। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার মতোই সুখবর নেই স্বাস্থ্য, শিক্ষা ও ব্যবসা বাণিজ্যে। মানুষের প্রত্যাশার সঙ্গে নেই প্রাপ্তির মিল। আমরা এটাই কামনা করি যে সাধারণ মানুষের দিকে ওনারা তাকাক, দেখুক যে সাধারণ মানুষ কিভাবে আছে। এখানে শিক্ষা ব্যবস্থাটা তেমন আমাদের নেই। রাস্তার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকবে। গ্রাম অঞ্চলের হাওড়ের ভোটাররা কিন্তু কৃষক, ফলে কৃষি পণ্যের দামের বিষয়ে ওদের একটা বিষয় থাকে যে সারের দাম কমবে, আমরা ফসলের ন্যায্য মূল্য পাবো। কর্মসংস্থানের জন্য এখানে আজও গড়ে ওঠেনি কোনো শিল্প কারখানা, এমনকি বন্ধ করে দেয়া হয়েছে 2টি শিল্প প্রতিষ্ঠানও। দীর্ঘ সময়েও গড়ে ওঠেনি কৃষিভিত্তিক কোনো শিল্প। চোখের সামনে প্রবাহমান নরসুন্দা নদীকে খালে পরিণত করা হয়েছে। চলছে দখল আর দূষণের উৎসব। সরু রাস্তা আর ফুটপাত দখল করে হয়ে যাওয়ায় যানজটে নাকাল মানুষ। এসব বিষয়ে দৃষ্টি দেওয়ার তাগিদ বিশিষ্ট নাগরিকদের। বাংলাদেশের অন্যতম বৃহত্তম জেলা, সেই জেলার মানুষের অর্থনৈতিক দুরবস্থা এরকম হবে কেন? যারা আগামীতে নির্বাচন করবেন, নির্বাচিত হয়ে আপনারা কিশোরগঞ্জের মানুষের এই উপকারটা করেন। এখানকার মাছ ও ধানে সারা দেশ সমৃদ্ধ হলেও কৃষির উন্নয়নে নেই সময়োপযোগী পদক্ষেপ। ফিশ প্রসেসিং সেন্টার ও হিমাগার না থাকায় প্রতি বছর হাওড়ের কোটি কোটি টাকার মাছ পচে নষ্ট হয়। গড়ে ওঠেনি শস্য সংরক্ষণাগার। আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হাওড়ের কৃষক। নীতিমালার অভাবে হাওড়ে মুক্ত জলাশয়ে মাছ ধরার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন জেলেরা। এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন এই গবেষক। কৃষি বেশ যদি এখানে উন্নয়নের ব্যবস্থা করা হয় বা পরিকল্পনা গ্রহণ করা হয়, মাছের জন্য যদি পরিকল্পনা গ্রহণ করা হয়, তাহলে কিন্তু কিশোরগঞ্জ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। 13টি উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জের 6টি নির্বাচনী এলাকায় ভোটার 27 লাখ। সময় সংবাদ, কিশোরগঞ্জ। EDF Aluminium, redefine possibilities. 2024 সালের আন্দোলন বিপ্লব নয়, গণ অভ্যুত্থান। এই অভ্যুত্থানের পর রাষ্ট্র নির্মাণে সিভিল সোসাইটি ব্যর্থতার উদাহরণ তৈরি করেছে। রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। সেমিনারে অংশ নেওয়া বিশিষ্টজনরা জুলাই গণ অভ্যুত্থান, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও গণতান্ত্রিক অগ্রযাত্রার গতিপথ নিয়ে কথা বলেন। রাজধানীর ব্র্যাক সেন্টারে বিআইডিজি আয়োজিত পুরাতন বন্দোবস্তে ভাঙন, সংস্কার ও গণতন্ত্রের পুনর্ভাবনা শীর্ষক সেমিনারে অংশ নেন বিশিষ্টজনেরা। সেমিনারে উঠে আসে জুলাইয়ের উত্তাল দিনগুলোর পটভূমি বিকাশে নাগরিকের ভূমিকা, বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট ও গণতান্ত্রিক উত্তরণের বিভিন্ন প্রতিবন্ধকতার দিকগুলো। কিছু জানি না, আন্দোলনে দৌড়াচ্ছি, মিছিলের মধ্যে তাড়া খাচ্ছি। দেশের রাজনৈতিক ইতিহাসে গণ অভ্যুত্থানগুলো আকস্মিক কোনো ঘটনা নয় উল্লেখ করে বক্তারা বলেন, অভ্যুত্থান পরবর্তী জাতীয় সংহতি ধরে রাখার ব্যর্থতাই গণতান্ত্রিক উত্তরণের প্রধান প্রতিবন্ধকতা। সরকারের নির্লিপ্ততাই মব সন্ত্রাসকে উস্কে দিচ্ছে বলে অভিমত তাদের। প্রথম আলোতে এবং ডেইলি স্টারে অ্যাটাক করা, স্থানতে অ্যাটাক করা, এটা কি ডিমান্ড অফ দ্য মাল্টিটিউডসের মধ্যে পড়বে, না ওই এটাকে মবক্রেসির মধ্যে পড়বে? I think the term is mobocracy is popularly used. We see mobs attacking women's sports, Hindus, indigenous people, Ahmadiyyas, cultural institutions, and most horrifically, visibly, the two major newspapers in the country. এই সময় সবচাইতে আক্রান্ত হলো আদিবাসী মানুষেরা, এই সময় আক্রান্ত হলো নারীরা,
এমনকি জুলাইয়ের যোদ্ধারা পরমুহূর্ত থেকে মঞ্চের কোণায় সরে গেল। এদিকে অভ্যুত্থান পরবর্তী সমাজ গঠনে সিভিল সোসাইটি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। যখন একটি রাজনৈতিক শক্তি ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তার যে কমান্ড থাকে রাষ্ট্রের উপর, সেই কমান্ডটা একটি অন্তর্বর্তী সরকারের ছিল না। সিভিল সোসাইটি আগাগোড়াই এই সরকার, অন্তর্বর্তী সরকার আসার শুরু থেকে এক ধরনের তথাকথিত অ্যাপলিটিক্যাল ভূমিকা পালন করেছে। যদিও এই সময়ে আমি লক্ষ্য করেছি যে শেষ পর্যন্ত এগুলো দলীয় উঞ্ছবৃত্তি ছাড়া আর কিছুই করে নাই। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলে অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশ বিশ্বে নজির সৃষ্টি করবে বলেও মত বক্তাদের। 8 ফেব্রুয়ারির পরে যত দ্রুত সম্ভব সংসদ আপার হাউস তৈরি করার জন্য কাজ করবে। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। বাণিজ্য মেলায় বেশিরভাগ স্টলে দেয়া হচ্ছে না পণ্য বিক্রির রসিদ। লোকবল সংকটে তদারকিও করতে পারছে না কাস্টমস। সরকারের কোষাগারে জমা পড়া নিয়ে অনিশ্চয়তা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। 90-এর দশকের শেষ ভাগে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল 21 টেলিভিশনের হাত ধরে বদলে গিয়েছিল সম্প্রচারের ধারা। ইতিহাসের সেই শুরুর সারথি ছিলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও নির্মাতা জোবায়ের বাবু। 2 দশকেরও বেশি সময় লন্ডনের ইটিভি ওয়ার্ল্ড, মাইজেন্সিন কর্পোরেট এবং বিশ্বখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি এবার যুক্ত হয়েছেন সময় টেলিভিশনের সিইও হিসেবে। দেশের গণমাধ্যমকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার নতুন স্বপ্ন আর পরিকল্পনার কথা জানান তিনি। সময়টা 1998। দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল 21 টেলিভিশনের হাত ধরে যখন বদলে গিয়েছিল সম্প্রচারের ধারা। সৃজনশীলতার কেন্দ্রবিন্দুতে ছিলেন এক তরুণ প্রযোজক। নির্মাণ ও সম্প্রচার জগতে ইতিহাসের সারথি জুবায়ের বাবু। 1 দশকে নির্মাণ করেছেন 400-রও বেশি নন্দিত টেলিভিশন অনুষ্ঠান। 2012 সালে মুক্তি পায় তার নির্মিত প্রথম সিনেমা দ্য ফ্লোটিং ম্যান। 2002 থেকে 2005 প্রবাসে দেশের কণ্ঠস্বর হয়ে কাজ করেছেন ইটিভি ওয়ার্ল্ডের প্রধান হিসেবে লন্ডনে। এরপর 2005 থেকে 2011 পর্যন্ত মাইজেন্সিন কর্পোরেট মিডিয়া কোম্পানিতে সিইও হিসেবে দেখিয়েছেন তার নেতৃত্ব। দেশের গণ্ডি ছাড়িয়ে নিজেকে নিয়ে গেছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে। ফ্রিল্যান্সার ডিরেক্টর হিসেবে কাজ করেছেন বিশ্বখ্যাত ন্যাশনাল জিওগ্রাফির সাথে। দেশে ফেরার আগে যুক্ত ছিলেন লন্ডনের বিখ্যাত ব্রডকাস্ট কোম্পানি মিডিয়া হাউসের কনসালটেন্ট হিসেবে। দীর্ঘ 2 দশকের আন্তর্জাতিক অভিজ্ঞতাকে সঙ্গী করে সম্প্রতি তিনি ফিরেছেন শেকড়ে। যুক্ত হয়েছেন জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনে সিইও হিসেবে। নতুনে পথ চলায় তাকে স্বাগত জানিয়েছেন সময় টেলিভিশনের হেড অফ নিউজ মুস্তফা খন্দকার। জোবায়ের বাবু মনে করেন সময় টেলিভিশনের নিবেদিত প্রাণ কর্মীরাই এই প্রতিষ্ঠানের মূল শক্তি ও সম্পদ। আর তাই তার আগামীর পরিকল্পনা কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতার সবটুকু নির্যাস দিয়ে দেশের গণমাধ্যমগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রত্যাশার কথা জানান তিনি। নিউজ চ্যানেলগুলো কিন্তু একটা বড় ধরনের রোল প্লে করে ইনফরমেশনের ক্ষেত্রে। তো আমি মনে করি সময় টিভির সেই অ্যাসেটটা আছে এবং সেই অ্যাসেট হচ্ছে তার কর্মী। অনেক ভালো ভালো সাংবাদিক আছে, অনেক ভালো ভালো টেকনিশিয়ান আছে, অনেক ভালো টেকনিক্যাল ফ্যাসিলিটিস আছে। সুতরাং সব কিছু মিলে সময় টিভি একটা অ্যাসেট। সুতরাং আমি মনে করি এই অ্যাসেটটাকে আমরা আসলে সামনে নিয়ে যেতে চাই আরও অনেক দূর। কেবল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নয়, বরং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তথ্যকে আরও নির্ভুল এবং আকর্ষণীয়ভাবে দর্শকের কাছে পৌঁছে দেয়াই এখন বড় চ্যালেঞ্জ, এমনটাই মন্তব্য করেন তিনি। দেশের বাইরে কিন্তু যেটা হচ্ছে যে তার টেকনিক্যালি অনেক সাউন্ড, যেহেতু সেখানে লোকবলের অভাব, তারা সেই অভাবটাকে কিন্তু টেকনোলজির মাধ্যমে সেটা পূরণ করে। তো সেই জায়গাটাতে আমরা একটু পিছিয়ে আছি, টেকনোলজিটা এতটা ডেভেলপ না, কিন্তু আমাদের দেশের তুলনায় সময় টিভি অনেক ভালো। ম্যান পাওয়ার এবং টেকনোলজি দুইটাকে যদি এক করে সামনের দিকে আমরা মানে একটা প্ল্যান করি, স্ট্র্যাটেজিক প্ল্যান করি, তাহলে কিন্তু অনেক চমৎকার একটা চ্যানেল এটা দাঁড়াতে পারে এবং আন্তর্জাতিকভাবে বিট করার মতো একটা চ্যানেল দাঁড়াতে পারে। বাংলাদেশের গণমাধ্যম যেন বিশ্বমানের ব্রডকাস্ট প্রযুক্তিতে পিছিয়ে না থাকে, সেই লক্ষ্য নিয়েই বেশ কিছু পরিকল্পনার কথা জানান তিনি। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ছেড়ে দেয়া হয়েছে হত্যা মামলার 3 আসামিকে। কারা কর্তৃপক্ষ এই ঘটনাকে বলছে ভুল মুক্তি। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটলেও বিষয়টি খতিয়ে দেখতে বুধবার গঠন করা হয়েছে তদন্ত কমিটি। কারা কর্তৃপক্ষ বলছে প্রোডাকশন ওয়ারেন্টকে
ভুল করে জামিননামা ভেবে তারাকান্দার হত্যা মামলার আসামি আনিস মিয়া, রাশিদুল ইসলাম ও জাকিরুল ইসলামকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় গাফিলতির দায়ে ডেপুটি জেলা জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভুলবশত যে বন্দী 3 জন মার্ডার মামলার আসামি ছেড়ে দিয়েছে, আপনার যে প্রোডাকশন ওয়ারেন্টকে জামিন নামা মনে করে এটার উপরে অ্যাকশনে গিয়ে মুক্তি দিয়েছে জামিন, কিন্তু আসলে এটা জামিন নামা ছিল না। ওইটাই যখন ধরা পড়ছে তখন এই যে তদন্ত কমিটি হয়েছে, তারা বরখাস্ত করা হয়েছে, তদন্ত কমিটি তদন্ত করতেছে ময়মনসিংহ জেলায়, সর্বাত্মক চেষ্টা চলতেছে আর কি গ্রেফতার করার জন্য। দুদকের তলবে হাজির হননি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। সময় চেয়ে আবেদন করেছেন তিনি। 21 জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান তাকে তলব করে চিঠি দেন। চিঠিতে পশুরহাট ইজারা, ই রিক্সা প্রকল্প, কাঁচাবাজার ও বেরাক টাওয়ারের দখলসহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভিন্ন দুর্নীতির অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে চাওয়া হয়। এসব অভিযোগের ভিত্তিতে গত বছরের নভেম্বরে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মিরাজুল ইসলাম ও তার স্ত্রী শামীমা আক্তারের বিরুদ্ধে জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার সম্মিলিত জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম বাদী হয়ে 2টি মামলা দায়ের করেন। মামলায় এজাহারে বলা হয়, মিরাজুল ইসলাম প্রায় 116 কোটি টাকার স্থবর ও অস্থাবর সম্পদের হিসাব দিয়েছেন, যেখানে তার বৈধ আয়ের উৎস মাত্র 17.5 কোটি টাকা। অন্যদিকে তার স্ত্রী শামীমা আক্তারের বিরুদ্ধে প্রায় 24 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 122 কোটির বেশি টাকার ব্যাংকের মাধ্যমে স্থানান্তরের অভিযোগ রয়েছে। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি কাজল আব্দুল্লাহ। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। এই দেশ আমাদের সবার, প্রতিটি প্রান্তের খবরই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। তেঁতুলিয়া থেকে টেকনাফ, শহরের গলি থেকে সীমান্তের পাহাড়, যেখানেই খবর সেখানেই আমরা। দেখছেন ভোরের সময়। ট্যানারিরা গ্যাস ক্ষেত্র বিস্ফোরণ মামলায় বাংলাদেশের পক্ষে রায় দিয়েছেন বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আন্তর্জাতিক সালিসি আদালত ইকসিট। এর ফলে বাংলাদেশকে 4 কোটি 20 লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে হবে কানাডিয়ান কোম্পানি নাইকোকে। পেট্রোবাংলা সূত্র জানায় 8 বিলিয়ন ঘনফুট গ্যাস নষ্টের দায় বাবদ 4 কোটি মার্কিন ডলার এবং পরিবেশ সহ অন্যান্য ক্ষতির জন্য আরও 20 লাখ কোটি ডলার মার্কিন এই ক্ষতিপূরণ দিতে নাইকোকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক আদালত। সুনামগঞ্জের ট্যানাটিলায় কানাডিয়ান কোম্পানি নাইকো গ্যাস কূপ খনন শুরু করলে 2005 সালের 7 জানুয়ারি ও 24 জুন 2 দফা ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যা দেশের জ্বালানি খাতের অন্যতম আলোচিত ঘটনা। বিষয়টি আন্তর্জাতিক আদালতে গড়ালে 2020 সালে নাইকোকে দায়ী করা হয়, যার সূত্র ধরে অবশেষে জরিমানা করা হলো কানাডিয়ান এই কোম্পানিকে। ইসলামী দর্শনে 5 ব্যাংকের আমানতকারীরা মুনাফার অধিকারী না হলেও 4,000 কোটি টাকা বাড়তি পাচ্ছেন বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সরকারি কোষাগার থেকে তাদের 4% অনুদান দেওয়া হচ্ছে। 5 ব্যাংক নিয়ে গুজব ছড়িয়ে একটি গোষ্ঠী গণ্ডগোলের পায়তারা করছে বলেও মন্তব্য করেন গভর্নর। বছরের 1 জানুয়ারি সর্বোচ্চ 2 লাখ পর্যন্ত আমানতের অর্থ তোলার সুযোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয় সম্মিলিত ইসলামী ব্যাংকের। পর্যায়ক্রমে নতুন আমানত সংগ্রহ ও ঋণ দেওয়ার প্রক্রিয়াও যুক্ত করা হয়। নতুন আমানতে মুনাফা ধরা হয় সর্বোচ্চ 9%। অডিট প্রতিবেদনের ভিত্তিতে শরিয়াহ কাউন্সিলের মতামতে 2024 ও 2025 সালে 5 ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লোকসান করায় মুনাফা দেয়ায় আপত্তি আসে ইসলামী দর্শনে। তবে সে নিয়ে বেঁকে বসে আমানতকারীদের একটি অংশ। 2 লাখ
লাখ টাকার সীমা তুলে পুরো মুনাফার দাবির প্রেক্ষিতে 20,000 কোটি টাকা মূলধনের বাইরে আমানতের উপর 4% দেওয়ার ঘোষণা দেয় অর্থ মন্ত্রণালয়। এতেও মানতে নারাজ, ফলে ভেস্তে যায় সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে গভর্নর জানান, আমানতকারীদের সর্বোচ্চ কল্যাণমুখী সিদ্ধান্ত থেকে পিছিয়ে যায়নি কেন্দ্রীয় ব্যাংক বা সরকার। কৃতজ্ঞতাবোধ থাকা উচিত। সরকার তাদেরকে ব্যাপকভাবে, আমি বলবো আমার প্রত্যাশার তুলনায় ব্যাপকভাবে এখানে সহায়তা দিয়েছে। গভর্নর জানান, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমানতকারীদের শুধুমাত্র আমানতের অর্থ ফেরত পেলেই সন্তুষ্ট থাকছে। সেখানে 5 ব্যাংকের প্রত্যাশার বেশি সহায়তা করেছে সরকার। সরকার কেন সবকিছু দিতে পারবে? সরকার কি সেই সক্ষমতা আছে? সরকার তো জনগণের টাকা দিয়ে তো করবে। জনগণের টাকা কি এইভাবে দেওয়াটা উচিত হবে? গত 14 বছরে ব্যাংক খাতে যেসব অগ্রগতি হয়নি তা গত 1 বছরে হয়েছে উল্লেখ করে বলেন, খেলাপি ঋণ কমাতে ভবিষ্যতে বন্ধকি সম্পত্তির নথি জমা দিতে হবে বাংলাদেশ ব্যাংকে। এক সম্পদ দিয়ে একাধিক ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন না ঋণ গ্রহীতারা। গ্রাহকদের দুরবস্থা দূরকরণের জন্য। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আমি বলি, প্রায় 1.5 দশক পর বাংলাদেশ থেকে পাকিস্তানের সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার সন্ধ্যায় হযরত শাহজালাল বিমানবন্দরে সব আনুষ্ঠানিকতা শেষে ঢাকা করাচি ঢাকা নন স্টপ ফ্লাইটটি যাত্রা শুরু করে। ঢাকা থেকে সপ্তাহে আপাতত বৃহস্পতি ও শনিবার ফ্লাইট চলবে করাচি রুটে। শিডিউল অনুযায়ী ফ্লাইটটি রাত 8টায় ছেড়ে রাত 11টায় করাচি জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে, আর ফিরতি ফ্লাইট করাচি থেকে রাত 12টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ভোর 4টায়। সরাসরি ফ্লাইট চালু হয় ভ্রমণকারীদের খরচ কমেছে সর্বনিম্ন 30,000 টাকা। আমদানি নিষিদ্ধ পণ্যের চালান ঠেকিয়ে শুল্ক ফাঁকি রোধের পাশাপাশি নিরাপত্তার ঝুঁকি কমাতে এবার শুধু আমদানিকারকদের লাইসেন্স ব্লক নয়, একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করছে চট্টগ্রাম কাস্টমস হাউস। ইতিমধ্যে পপি সিড এবং ঘন চিনি আমদানির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একইভাবে মামলার প্রক্রিয়া রয়েছে সিগারেট ও কসমেটিক্স আমদানিকারকদের বিরুদ্ধেও। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুল্ক ফাঁকি দিয়ে গত 3 মাসে মিথ্যে ঘোষণায় বিদেশ থেকে আমদানি পণ্যের অন্তত 10টি চালান জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। এর মধ্যে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর সোডিয়াম সাইক্লোমেট বা ঘন চিনি যেমন রয়েছে, তেমনি রয়েছে মাদক তৈরির উপকরণ পপি বিস। তবে সবচেয়ে বেশি জব্দ করা হয়েছে ক্ষতিকর কসমেটিক্স এবং সিগারেট। দেশের বাণিজ্য নীতিতে এসব পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে অনেক আগেই। পপি সিড এবং ঘন চিনিতে সম্পৃক্ত যারা আছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বাকি যেগুলো আছে সেগুলোর ফৌজদারি মামলা সহ অন্যান্য কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। আগে এ ধরনের চালান জব্দের ঘটনায় শুধুমাত্র লাইসেন্স বাতিল করা হলো, এখন ফৌজদারি মামলা করছে কাস্টমস কর্তৃপক্ষ। এর মধ্যে পাখির খাদ্যের আড়ালে আমদানি করা পপি সিড জব্দের ঘটনায় যেমন মামলা হয়েছে, তেমনি শিল্পের কাঁচামাল হিসেবে আমদানি করা ঘন চিনির ক্ষেত্রে মামলা করা হয়েছে বন্দর থানায়। এই মামলা দুটি এখনো তদন্তের প্রাথমিক পর্যায়ে আছে। এগুলোর কেমিক্যাল রিপোর্ট পেলে আমরা মামলার পরবর্তী পর্যায়ে আমরা বুঝতে পারবো, এবং এর সাথে যদি যারা সংশ্লিষ্ট থাকে যদি প্রতীয়মান হয় যে অবৈধ পণ্য তারা আমদানি করেছে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মূলত শুল্ক ফাঁকি দিতে এইচএস কোড পরিবর্তন করে মিথ্যা ঘোষণায় আমদানি নিষিদ্ধ পণ্য আনছে একটি সংঘবদ্ধ চক্র। চট্টগ্রাম বন্দরে বছরে হ্যান্ডেলিং হওয়া 33 লাখ কন্টেনারের মধ্যে 15 লাখ কন্টেনার আমদানি পণ্য। তার সাথে রয়েছে 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য। বিশাল এই আমদানি পণ্যের কায়িক পরীক্ষা করা চট্টগ্রাম কাস্টমসের জন্য অনেকটা দুরূহ। আর এই সুযোগে আমদানি নিষিদ্ধ এবং মিথ্যা ঘোষণার পণ্য প্রবেশ করছে বাংলাদেশে, এমনটি অভিযোগ ব্যবসায়ীদের। এখন 100% সব মালামাল কিন্তু পণ্য এক্সামিন করা সম্ভব নয়। এটা আমাদের স্ক্যানিংয়ে আমাদেরকে অনেক প্রযুক্তি, লেটেস্ট প্রযুক্তি ইউজ করলে পরে আমি আমদানি নিষিদ্ধ মালামাল বন্ধ হওয়ার একমাত্র পথ সেটাই। কাস্টম হাউসের অভ্যন্তরীণ অনুসন্ধানে বের হয়ে এসেছে জব্দ হওয়া গণচিনি, পপি সিড, কসমেটিক্স কিংবা সিগারেট সচরাচর স্ক্যানিং মেশিন দিয়ে শনাক্ত করা সম্ভব হয় না। এক্ষেত্রে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের যেমন প্রয়োজন রয়েছে, তেমনি প্রয়োজন যথাযথ কায়িক পরীক্ষা নিশ্চিত করা, কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে তাও অনেক সময় হয়ে উঠছে না। আমাদের স্ক্যানিং ব্যবস্থাটা অত্যাধুনিক হতে হবে এবং স্ক্যানিং ডিভিশনে ডেজিগনেটেড ওয়ার্কফোর্স দিতে হবে, এবং সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে কাস্টম
কাস্টমসের জনবল প্রয়োজনীয় এবং সাফিসিয়েন্ট পরিমাণে বাড়ানো দরকার। বছরে ৭৫ থেকে ৮০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কুমিল্লায় আধিপত্যকে কেন্দ্র করে সাবেক ২ মেম্বার ও এক প্রবাসীকে হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে নাঙ্গলকোট বক্সগঞ্জ বাজারে মাদ্রাসা ও স্কুল শিক্ষার্থী এবং এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা অভিযোগ করে বলেন, গত বছর আলাউদ্দিন মেম্বারকে কে বা কারা হত্যা করেছে তার প্রকৃত ঘটনা উদ্ঘাটন না করেই গ্রামের প্রায় ৪০টি বসতঘর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। সুন্দরবনে জলদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, মংলা নালা সংলগ্ন পিকনিক কর্নার এলাকায় যৌথ অভিযান চালায় কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ। এ সময় সুন্দরবনের ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করে। পরে তার দেওয়া তথ্য মতে আরেক সহযোগী মোশাররফের কাঠের বোর্ড থেকে ২টি একনলা বন্দুক ও ৮ রাউন্ড তাজা কার্তুজ ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। মাদারীপুর শহরের কাছাকাছি বসবাস করেও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ৩টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। একটি সেতুর জন্য দুর্ভোগের শেষ নেই বাসিন্দাদের। মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেও ৮ বছরেও হয়নি সেই প্রত্যাশাটুকু পূরণ। স্থানীয়রা বলছেন, আড়িয়াল খাঁ নদের ওপর সেতু নির্মাণ হলে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সহ সামগ্রিক উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে। এদিকে গুরুত্ব বিবেচনায় সেতু নির্মাণে কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। আড়িয়াল খাঁ নদের পারে শিশু, কিশোর, শিক্ষার্থী আর বৃদ্ধ সব বয়সী যাত্রীদের অপেক্ষা। পারাপারের একমাত্র ভরসা ইঞ্জিন চালিত নৌকা হওয়ায় ঝড়ো বাতাস কিংবা বর্ষার দিনে চরম দুর্ভোগে পড়েন তারা। এতে অনেক সময় ঘটে দুর্ঘটনাও। বছরের পর বছর ঝুঁকি নিয়ে যাতায়াতে বাড়ছে শঙ্কা। মাদারীপুর শহরের কোল ঘেঁষে অবস্থিত লঞ্চঘাট এলাকা, অপর পাশে মহিষেরচর গ্রাম। সেখানকার বেশিরভাগ মানুষই কৃষিকাজ করে। এছাড়া পাঁচখোলা, কালিকাপুর, সিলারচর ইউনিয়নের বাসিন্দাদের বড় একটি অংশ এই নৌপথ দিয়ে যাতায়াত করে। একটি সেতু নির্মাণের দাবি নিয়ে ৮ বছর ধরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করছেন এলাকাবাসী ও যাতায়াতকারীরা। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে কার্যক্রম। আড়িয়াল খাঁ নদের উপর সেতু নির্মাণ হলে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সহ সামগ্রিক উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা বাসিন্দাদের। বড় বড় ঢেউ আসে, আমাদের ভয় হয়। স্কুলে যাওয়ার সময় নৌকা পারাবার সময় কষ্ট হয়, ব্রিজ থাকলে খুব ভালো হতো। বর্ষা মৌসুমে নৌকা ডুবে অনেক লোক মৃত্যুবরণ করেছে। এই ব্রিজের কারণে মূল যে সুবিধা, শহরের যে সুবিধা থেকে বঞ্চিত। অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছানো ও কৃষিপণ্য বাজারে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিকল্প রাস্তায় যাতায়াত করতে গেলে কয়েক কিলোমিটার পথ বাড়তি ঘুরতে হয়। এতে সময় ও অর্থ দুটিই ব্যয় হয়। মাদারীপুর শহর থেকে আমার দোকান 2 কিলোমিটার, আর আমি মাল আনি 40 কিলো ঘুরিয়া। এই খরচের কারণে কাস্টমার থেকে বেশি টাকা রাখা লাগে। যাতায়াতের আমাদের অনেক ভোগান্তি। মাথায় করে বোঝা নেওয়া লাগতো না। ব্রিজ থাকলে আমাকে ওই ট্রাকে দিয়া আমাকে কেরিন খরচ কম হইতো। এলজিইডি বলছে, প্রাথমিক সমীক্ষা শেষে মৌজা ম্যাপ অধিদপ্তরে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদনের পর নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। ওই এরিয়ার মৌজা ম্যাপ সরবরাহ করা হয়েছে। আশা করি ডিপিপি অনুমোদন সাপেক্ষে পরবর্তীতে আমরা বাস্তবায়ন প্রক্রিয়া যেতে পারবো। আড়িয়াল খাঁ নদের এই পথে প্রতিদিন অন্তত 15 থেকে 20 হাজার মানুষ যাতায়াত করেন। একটি সেতু শুধু এলাকার যাতায়াত ব্যবস্থারই পরিবর্তন আনে না, পরিবর্তন আনে আর্থসামাজিক উন্নয়নের। তাই জনস্বার্থে এখানে একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দায়িত্বশীলতার অভাবে দেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না বলে মনে করেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে দি বাংলাদেশ মনিটর ও গ্যালাক্সি গ্রুপের উদ্যোগে এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি অভিযোগ করেন, সেন্ট মার্টিন নিয়ে অপপ্রচারে পর্যটন সংশ্লিষ্টরা নিশ্চুপ ছিলেন। এবার দেশের ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি খাতে বিশেষ অবদানের জন্য 29টি ক্যাটাগরিতে 27 প্রতিষ্ঠান ও 8 ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেশিরভাগ স্টলে দেয়া হচ্ছে না পণ্য বিক্রির রসিদ। লোকবল সংকটের কারণে তদারকি সম্ভব হচ্ছে না বলে জানান কাস্টমস কর্মকর্তারা। এতে ক্রেতার কাছ থেকে রাখা ভ্যাট সরকারের কোষাগারে সঠিক হিসেবে জমা পড়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ ভ্যাটের পরিমাণ নির্ধারণে বিক্রেতার মুখের কথাতেই ভরসা রাখতে বাধ্য হচ্ছে নিরুপায় কর্তৃপক্ষ। তোফাজ্জল হোসেনের রিপোর্ট। আইন অনুযায়ী পণ্য বিক্রির সময় ক্রেতাকে রসিদ দেওয়া বাধ্যতামূলক, তবে সেটি যথাযথভাবে মানা হচ্ছে না সরকারি পৃষ্ঠপোষকতায় মাসব্যাপী চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। কোনো প্রকার রসিদই দিনে আমি একজনের কাছে ইভেন চাইলাম যে আমাদের একটু রসিদ, তো এখানে একটা রসিদ দেওয়ার তো কথা, বললো না রসিদ দেওয়া যাবে না। এখানে সরজমিনে দেখা যায় মেলায় কেনাকাটা করতে আসা মানুষ পণ্য কিনে শুধু দাম পরিশোধ করছেন, কিন্তু রসিদের প্রশ্ন তুললে দোকানিরা নানা অজুহাতে এড়িয়ে যান। ফলে ভ্যাট দেওয়া হলেও তার থাকছে না লিখিত কোনো প্রমাণ। 2টা শাল কিনলাম, কোরকারি কিছু কিনবো না, ক্রয় রসিদ দেয় নাই। না না না, কোনো রসিদ বা স্লিপ আমি নেই চাই নাই, বাট চাইলে হয়তো বা দিত। অন্যদিকে দোকান মালিকরা বলছেন ভিড় ও ছোট অঙ্কের লেনদেনের প্রতিটিতে রসিদ দেওয়া কঠিন। এটা তো হচ্ছে মেলা, তো মেলাতে তো ওরকম ভাউচার দেওয়া হয় না। না না না, আমরা মেলায় দেই না, আমাদের এখানে খুচরা বিক্রি হয়, তো 50 টাকাও বিক্রি হয়, তার জন্য আর এখানে দেওয়া হয় না। একটা বাটির দাম 50 টাকা, 50 টাকার জন্য একটা রিসিপ্ট দেওয়া। আর আমাদের যখন ভিড় হয় তখন অনেক চাপ হয়, তখন রিসিপ্টটা মেনটেন করা সম্ভব হয় না। ভ্যাট তদারকির দায়িত্বে থাকা কাস্টমস কর্তৃপক্ষ সীমাবদ্ধতার কথা স্বীকার করেন। এটা তাদের ভ্যাটটা আদায় করা হয়, অ্যাকচুয়ালি তো প্রত্যেকটা স্টলে যাওয়ার সম্ভাবনা আমার লোকবলের কম। তারপরেও ওরা দিন শেষে একটা হিসাব রাখে, ওই হিসাব অনুযায়ী কত টাকা বিক্রি করলো ওই অনুযায়ী তার পরের দিন ট্রেজারি করে। মেলায় দোকানিরা নিজেদের মতো বিক্রয় হিসাব তৈরি করে কাস্টমস অফিসে জমা দেন এবং সেই হিসাবের ভিত্তিতেই ভ্যাট নির্ধারণ ও আদায় করা হয়। বাণিজ্য মেলার স্টলগুলোতে পণ্য কেনা বেচার সময় অনুসরণ করা হয় না রসিদ দেওয়ার প্রক্রিয়া, ফলে ভ্যাট আদায়ের ক্ষেত্রে তৈরি হচ্ছে জটিলতা, যেটি নিয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে পিকনিক বাসে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত সবাইকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয় এবং ন্যাক্কারজনক হামলার পুনরাবৃত্তি বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান সাংবাদিক নেতারা। গত সোমবার নরসিংদী মাধবদীতে ড্রিম হলিডে পার্কে ফ্যামিলি ডে উদযাপন অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার সময় চাঁদা চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় ক্র্যাবের 12 জন আহত হন। এতে গাড়ি পার্কিংয়ের মালিক হারুনকে প্রধান করে অপর 8 জনের নাম সহ অজ্ঞাত 4 থেকে 5 জন সহযোগীকে আসামি করা হয়। এই মামলায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার 3 জনের মধ্যে 2 আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জন অসন্তোষ আর রাজনৈতিক চাপের মুখে অবশেষে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে অভিবাসন অভিযান কমানোর ইঙ্গিত দিলেন হোয়াইট হাউসের সীমান্ত বিষয়ক প্রধান টম হোম্যান। স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফেডারেল এজেন্টদের সংখ্যা ধাপে ধাপে কমানো হবে। একই সঙ্গে জননিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন প্রশাসন। এমন পরিস্থিতিতে মিনেসোটার গভর্নর পদে প্রার্থিতা ঘোষণা করলেন ডেমোক্রেট সিনেটর অ্যামি ক্লোবুশার। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ফেডারেল ইমিগ্রেশন অভিযানের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের বার্তা দিলেন হোয়াইট হাউসের সীমান্ত বিষয়ক প্রধান টম হোম্যান। মিনিয়াপলিসে স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মিনেসোটায় মোতায়েন করা ফেডারেল এজেন্টদের জন্য একটি ড্রডাউন প্ল্যান তৈরির নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। বলেন, বড় বড় অভিযান ও সড়কের তল্লাশির পরিবর্তে ফেডারেল এজেন্টরা নির্দিষ্ট ও পরিকল্পিত অভিযান পরিচালনা করবে। এ সময় হোম্যান স্বীকার করেন, অভিযানের সময় কিছু ক্ষেত্রে পেশাদার আচরণের ঘাটতি ছিল। তিনি বলেন, যারা দায়িত্বে থেকে ভুল করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বার্তা দেন তিনি। হোম্যান বলেন, ইতোমধ্যে অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ, অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন ও মেয়র জ্যাকব ফ্রের সঙ্গে বৈঠক করেছেন তিনি। চলমান সমস্যার পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত অঙ্গরাজ্যে থাকার কথাও জানান হোম্যান। এদিকে অভিবাসন কর্মকর্তাদের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের নামে ব্যাপক ধরপাকড় ও গুলিতে 2 মার্কিন নাগরিক নিহতের ঘটনায় ওয়াশিংটনের ওপর চাপ বাড়ছে। এমনকি নিজ দল রিপাবলিকানদের মধ্যেও সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প প্রশাসন।
নানা সমালোচনার মধ্যেও থেমে নেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই জানায়, মেইন অঙ্গরাজ্যে চলমান অভিযানে চলতি মাসের শেষের দিকে মাত্র 4 দিনে 2 শতাধিক অবৈধ অভিবাসী গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা গুরুতর অপরাধে জড়িত বলেও দাবি আইসিইর। চলমান উত্তেজনার মধ্যেই মিনেসোটার গভর্নর পদে প্রার্থিতা ঘোষণা করেছেন ডেমোক্র্যাট সিনেটর অ্যামি ক্লোবুশার। মিনেসোটার রাস্তায় হাজার হাজার আইসিই এজেন্টদের পাঠানোর কারণেই বিভাজন আরও বেড়েছে বলে মন্তব্য করেছেন ক্লোবুশার। নাসরিন রুমি, সময় সংবাদ। বর্ষম আরও থাকছে। ইনডোর ইভেন্ট হয় ভারতে যাওয়ার অনুমতি পেল শুটিং। জানালেন যুব ও ক্রীড়া সচিব। ক্ষতি পোষাতে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্টের আশ্বাস। বাংলাদেশ ও মালদ্বীপের শিক্ষাক্ষেত্রে সহযোগিতা জোরদারে উভয় দেশের 2 বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, মালদ্বীপে বাংলাদেশের হাই কমিশনার এবং বিউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান। এই চুক্তির আওতায় শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, অতিথি অধ্যাপক নিয়োগ, যৌথ সেমিনার ও কর্মশালা আয়োজন, স্বল্পমেয়াদী কোর্স এবং গবেষণা ও প্রকাশনায় সহযোগিতার পথ সুগম হবে। সংশ্লিষ্টদের মতে এটি বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বন্ধুত্ব ও ভবিষ্যৎমুখী শিক্ষাগত অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে। ভারত সরকার নিরাপত্তা নিশ্চিত করলেই বিশ্বকাপ খেলতে দল পাঠাতো বাংলাদেশ। তবে শুটিং ইনডোর ইভেন্ট হওয়ায় সরকার অনুমতি দিয়েছে বলে মন্তব্য করেন যুব ও ক্রীড়া সচিব। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণ দেয়া না হলেও আয়োজন করা হবে আলাদা টুর্নামেন্টের। ভারতে বিশ্বকাপ কাভার করতে গেলে সাংবাদিকদের নিজ দায়িত্বে নিরাপদ থাকার পরামর্শ তার। নানান নাটকীয়তার পর হাতছাড়া হয়েছে টি-20 বিশ্বকাপ। প্রথমবারের মতো এই আসরে দেখা যাবে না লাল সবুজ প্রতিনিধিদের, অথচ একই সময়ে নয়াদিল্লি যাচ্ছে শুটিং দল। কেন এমন এই দ্বিচারিতা? যুব ক্রীড়া সচিবের দাবি, শুটিং ইনডোর ইভেন্ট হওয়াতেই নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। ক্রিকেটের ক্ষেত্রে অন্তত ভারত সরকার থেকেও যদি নিরাপত্তা নিশ্চিত করা হতো, তাহলেও দল পাঠানোর ব্যাপারটি পুনর্বিবেচনা করত অন্তর্বর্তী সরকার। আমরা ভারত থেকে কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু এই যে নিরাপত্তা নিশ্চিতের বিষয়টা পাইনি। এই কারণে কিন্তু আমরা পরবর্তীতে খুব একটা ভরসা করতে পারিনি, আমাদের টিকিট টিমকে পাঠাইনি। শুটিংটা হবে খুব একটা নির্ধারিত এলাকাতে, দিল্লিতে। সেখানে নিরাপত্তাটা মানে মাস পিপলের পার্টিসিপেশনটা খুবই কম। নিরাপত্তাটা নিশ্চিত করা, সেটা নিশ্চিত হয় কিন্তু আমরা সেখানে পারমিশনটা আমরা দিয়েছি। দল না গেলেও নিজ উদ্যোগে সাংবাদিকরা যেতে পারেন বিশ্বকাপ কাভার করতে। তাদের যাওয়ার ওপর বাধা নেই, তবে নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে বললেন যুব ক্রীড়া সচিব। সিদ্ধান্তটা কিন্তু আপনাদেরকে নিতে হবে, যেহেতু আপনাদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে কোনো প্রকার জিও ইস্যু করব না। যদি আপনাদের নিরাপত্তার বিষয়টা আপনারা নিশ্চিত হন যে কোনো প্রকার সমস্যা হবে না, তাহলে আপনারা যেতে পারবেন। এই ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো প্রকার অবজেকশন। বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নেয় বোর্ডের মতো আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন খেলোয়াড়রাও। তবে লিটন তাসকিনদের কোনো ধরনের প্রণোদনা দেওয়ার কথা ভাবছে না সরকার, বরং জাতীয় দল ও আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে আলাদা টুর্নামেন্ট আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে বিসিবিকে। আর্থিক বিষয়টা তো অবশ্যই জড়িত আছে, কিন্তু সবার আগে কিন্তু আমাদের ক্রিকেটের নিরাপত্তার বিষয়টা আছে। এবং এই কম্পেনসেশন যাওয়ার জন্য আপনারা ইতিমধ্যেই আমাদের ক্রীড়া উপদেষ্টা মহোদয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করেছেন। আমরা দেশেই আরেকটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। আপনারা ইতিমধ্যে বিসিবির মাধ্যমে সেই নিউজটা পাবেন। আমাদের বিসিবির সভাপতি মহোদয় আপনাদেরকে অবহিত করবেন। যদিও সে টুর্নামেন্টের পারিশ্রমিক কেমন হবে বা কবে নাগাদ মাঠে গড়াবে সে বিষয়ে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি সংশ্লিষ্ট মহলগুলো থেকে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। প্রতিশ্রুতি অনুযায়ী এবারের বিপিএল এর সবার পারিশ্রমিক নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। পরিচালক হলেও ফিক্সিংয়ের অভিযোগ ওঠা মোখলেসুর রহমান শামীমও বিন্দুমাত্র ছাড় পাবেন না বলে মন্তব্য করেন মিঠু। এদিকে ক্রিকেট না পেলেও শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতি দেয় কোনো আক্ষেপ নেই বিসিবির বলে মন্তব্য করেছেন মিঠু। কারণ শুটিং দলের 2 জনকে নিরাপত্তা দেয়া আর ক্রিকেটারদের সঙ্গে দর্শক এবং শতাধিক সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার মধ্যে অনেক তফাৎ।
নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপই বয়কট করেছে বাংলাদেশ, কিন্তু কদিনের মাথায় বাংলাদেশ শুটিং দলের ভারত যাওয়ার অনুমতি পাওয়ায় সমালোচনা তুঙ্গে। প্রশ্ন ওঠে, শুটাররা যেতে পারলে ক্রিকেটাররা কেন নয়? দফায় দফায় বৈঠক করেও বিসিবিকে ভারত যেতে রাজি করাতে ব্যর্থ আইসিসি, কারণ শুরু থেকেই সরকার দল পাঠানোর ঝুঁকি নিতে চায়নি। কিন্তু সেই সরকারই শুটারদের ভারতের দিল্লিতে ইভেন্টে অংশ নেয়ার অনুমতি দিয়েছে। দুই ইভেন্টে দুই ধরনের নীতি। কিভাবে দেখছে বিসিবি? যেহেতু দুইজন যাচ্ছে, সিকিউরিটি ম্যানেজ করা ওয়াজ ইজিয়ার অ্যান্ড যেটার আমার মনে হয় যে গভর্নমেন্ট যে ডিসিশনটা নিয়েছে, যে আপনি দেখেন আপনার 25 জন প্লেয়ার না, সাথে কিন্তু আপনারা সাংবাদিকরাও আছেন যারা খেলা দেখবেন, এই পুরা একটা বড় কন্টিনজেন্ট। কিন্তু এবারের বিপিএলও আলোচনায় পেমেন্ট ও ফিক্সিং ইস্যু। ঢাকা ও সিলেটের ক্রিকেটারদের পুরো পারিশ্রমিক না পাওয়া নিয়ে কথা উঠছে গণমাধ্যমে। এছাড়া বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ফিক্সিং এর বড় অভিযোগ। এখন প্রশ্ন একটাই, সঠিক সমাধান করতে পারবে তো বিসিবি? লিস্ট না দিলে তো আমি বুঝতেছি না যে কে পেয়েছে কি পায়নি, কিন্তু যেটা হচ্ছে প্লেয়াররা কিন্তু এখন আমাদের সাথে যোগাযোগ করে। আমি তো 15 দিন সময় দিয়েছি। তা আগে যদি আমরা রিকনসাইল করতে পারি, তখন নোয়াখালীর মালিককে ডাকবো, বাকি প্লেয়ারদের ডাকবো, আমাদের সামনে আমরা টাকাটা ফেরত দিয়ে দিব, ওনারা টাকাটা দিয়ে সার্টিফিকেট নিয়ে নেব যে এভরিবডি কমপ্লিট। এটা আপনাকে অ্যাসিওরেন্স দিতে পারি, গভর্নিং কাউন্সিল কোনো কার্পণ্য রাখবে না। এটা আমরা অ্যালেক্স মার্শালকে দিয়ে দেওয়া হয়েছে, তার কোনো রিপোর্টে কমতি থাকবে না। সমালোচনার সঙ্গে এবারের বিপিএল দেখছে বেশ কিছু নতুনত্ব। তবে বিশ্বের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের তালিকায় সবচেয়ে বাজে টুর্নামেন্টের তকমা পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এবারের টুর্নামেন্ট নিয়ে কতটা সন্তুষ্ট হতে পেরেছে গভর্নিং কাউন্সিল? ফুল হাউসে খেলা হয়েছে, সেন মানে নিউজিল্যান্ড থেকে প্লেয়ার আসছে, এইখান থেকে উইলিয়ামসের মতো প্লেয়ার এসেছে, তো সুতরাং একটু হলেও ইমপ্রুভ করেছে। তারপরে ইন্টিগ্রিটির ব্যাপারে তো কমপ্লেনটা কম হয়েছে। আমরা যদি প্লেয়ারদেরটা জিনিসটা আমরা ফুলফিল করতে পারি, তাহলেও কিন্তু একটা ইমেজটা ইমপ্রুভ হবে। এত শর্ট টাইমে অ্যাকচুয়ালি বিপিএল করা উচিত না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমার মনে হয় IL-T20-র সাথে কনফ্লিক্ট হয়, এরকম সময় না করাটাই ভালো। ডিসেম্বর জানুয়ারিতে হয় IL-T20, এর আগে অথবা পরে 13তম আসর আয়োজনের কথা ভাবছে বিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আসন্ন টি-20 বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণ ইস্যুতে নাটকীয় মোড়। একদিকে বয়কটের হুমকি, অন্যদিকে কলম্বোর টিকিট বুকিংয়ের গুঞ্জন। সব মিলিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তান। শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ শেষে রোববার শ্রীলঙ্কা যেতে পারে বাবর সালমানরা। আগের সিদ্ধান্ত থেকে সরে এসে এখন নাকি শুধু ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের কথা ভাবছে পিসিবি। 2026 টি-20 বিশ্বকাপ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। বাংলাদেশের সমর্থনে টুর্নামেন্ট বর্জনের হুমকি দিলেও শেষ পর্যন্ত পিছু হটতে পারে পাকিস্তান। শোনা যাচ্ছে আগামী 2 ফেব্রুয়ারি কলম্বোর উদ্দেশ্যে উড়াল দিচ্ছে বাবর রিজওয়ানরা। এই যাত্রার পেছনে রয়েছে অনেক রাজনৈতিক ও কূটনৈতিক সমীকরণ। মাঠে গড়ানোর আগেই মাঠের বাইরের রাজনীতিতে উত্তপ্ত 2026 টি-20 বিশ্বকাপ। নিরাপত্তাজনিত কারণে ভারত থেকে ম্যাচ সরানোর আবেদন নাকচ হওয়ায় বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নেয় বাংলাদেশ। আর এই ইস্যুতে বিসিবিকে সমর্থন জানিয়ে আইসিসিকে একরকম হুমকি দিয়ে বসেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তবে পর্দার আড়ালের চিত্রটা ভিন্ন। সূত্রের খবর, পাকিস্তান সরকার ও সামরিক বাহিনীর নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনার পর সুর নরম করেছে বোর্ড। আর্থিক ক্ষতি আর আন্তর্জাতিক ক্রিকেটে একঘরে হওয়ার ভয়ে শেষ পর্যন্ত অংশগ্রহণের পথেই নাকি হাঁটছে পাকিস্তান। জানা গেছে কলম্বো যাওয়ার বিমানের টিকিটও এরই মধ্যে নিশ্চিত করেছে পিসিবি। সবকিছু ঠিক থাকলে 2 ফেব্রুয়ারি লাহোর থেকে অস্ট্রেলিয়া দলের সঙ্গে একই বিমানে শ্রীলঙ্কায় যাবে পাকিস্তান দল। সালমান আলী আগার নেতৃত্বে এবার পাকিস্তান খেলবে গ্রুপ এতে। মেন ইন গ্রিনের সব ম্যাচই অনুষ্ঠিত হবে লঙ্কা ভূমিতে। আগামী 7 ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে গ্রিন শার্টস। আর 15 ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে ক্রিকেট ক্লাসিকো। হাই ভোল্টেজ ম্যাচে লড়বে পাকিস্তান ও ভারত। রাজনীতির মারপ্যাচ ছাপিয়ে দেশটির ক্রিকেট প্রেমীরা তাকিয়ে 22 গজের লড়াইয়ের দিকে। তবে ক্রিকেট বিশ্বে ভারতের একাধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে এবং বাংলাদেশ ইস্যুতে আইসিসির দ্বিচারিতার প্রতিবাদে বয়কটের পক্ষেও অবস্থান নিয়েছেন অনেকে। তবে পুরো আসর বর্জনের পথে হাঁটছে না তারা, সেটা মোটামুটি নিশ্চিত। এমন হতে পারে কেবল ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করতে পারে পাকিস্তান। মাকসুম আলম খান, সময় সংবাদ। শুরু হলো এনজিও ক্রিকেট চ্যাম্পিয়নশিপ সিজন 2।
বৃহস্পতিবার সকালে 3 দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন হয় রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশে কর্মরত জাতীয় আন্তর্জাতিক এনজিওগুলোর মধ্যে কাজের বাইরেও মেলবন্ধন ও সহযোগিতা বাড়াতে আয়োজন করা হয়েছে এই ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। এবার টুর্নামেন্টে ওয়ার্ল্ড ভিশন, কেয়ার, প্ল্যান অ্যাকশন এইড, হিট বাংলাদেশ, কারিতাস, ওয়াটার এইড, আইআরসি, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড সহ 15টি উন্নয়ন সংস্থা অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বিওআইএলসি ও অক্সফাম। শনিবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। দেশে ফিরে বিরচিত সংবর্ধনা পেল সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন দল। রাজধানীর হাতিরঝিলে সাবিনা, সুমাইয়া, মাসুরা, কৃষ্ণাদের জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্মানিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এর আগে সন্ধ্যায় থাইল্যান্ড থেকে দেশে ফিরে ছাদখোলা বাসে শিরোপা উদযাপন করে বাংলার জয়িতারা। দেশের ফুটসালের প্রথম শিরোপা সমর্থকদের উৎসর্গ করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। চ্যাম্পিয়ন নারীদের বিশেষ পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন তাবিথ আউয়াল। রাজধানীর হাতিরঝিলের এমপি থিয়েটারে ঝলমলে এক রাত, যেখানে অনুষ্ঠানের মধ্যমণি নারী সাফ ফুটসালের শিরোপা জয়ী দল। প্রথমবারের মতো সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে বাজিমাত করেছে লাল সবুজের নারীরা। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় পেলেন বিরচিত সংবর্ধনা। বাফুফের ফুটসাল দলের যাত্রা 5 মাসের, যেখানে নারী দল একসঙ্গে অনুশীলন করেছে মাত্র 1 মাস। সেই দলটাকে এক সুতোয় গেঁথেছেন অধিনায়ক সাবিনা, তার সঙ্গে ছিলেন মাসুরা, সুমাইয়া, কৃষ্ণারা। আর মাত্র 1 মাসে এই দলকে তৈরি করেছেন ইরানি কোচ সৈয়দ খোদার আহমি। এর আগে সন্ধ্যায় থাইল্যান্ড থেকে ঢাকায় পৌঁছায় নারী ফুটসাল দল, যেখানে তাদের বরণ করে নেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম। জাতীয় নারী দলের 2 সাফের শিরোপার মতো সাফ ফুটসালের শিরোপা নিয়েও সবার আগে অধিনায়ক সাবিনা। এরপর শুরু হয় চ্যাম্পিয়ন দলের ছাদ খোলা বাসের ট্রফি প্যারেড। বিমানবন্দর থেকে ঢাকার বিভিন্ন পয়েন্ট ঘুরে সেই উদযাপন থামে হাতিরঝিলের এমপি থিয়েটারে। এমন সাফল্যের পেছনে পুরো কৃতিত্ব নারী ফুটসাল দল ও বিশেষ করে সাবিনা খাতুনকে দিয়েছেন দলের ম্যানেজার ইমরানুর রহমান। আর এই শিরোপা পুরো দেশকে উৎসর্গ করেছেন সাবিনা। খেলার আগ্রহ আরো বাড়ে, জেতার আগ্রহ বাড়ে। এই জায়গা থেকে এই ট্রফি আপনাদের জন্যই, দেশের মানুষের জন্য। এইটার পুরো কৃতিত্ব আসলে এই দলে যারা খেলছেন, আমার এই বাঘিনী অধিনায়ক, তার সহ অধিনায়করা যারা আছেন, তারা প্রো অ্যাকচুয়ালি। তারা ফুটবলটা যেভাবে খেলে আসছেন, তাদের জন্য ফুটসালটা কোপ আপ করাটা অনেক সহজ হয়েছে। একাডেমি হবে ফুটসালে, আমরা চাবো যে অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 15 এইভাবে করে এগিয়ে ছেলে এবং মেয়েদের লিগ হবে। আমরা চাই যে ফুটসালটা দিয়ে আমরা এশিয়ায় আমাদের বাংলাদেশের স্ট্যাম্পটা অনেক স্ট্রংভাবে এস্টাবলিশ করি। এদিন চ্যাম্পিয়ন নারী দলকে বিশেষ পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। আর আপাতত জাতীয় দল ও ফুটসাল দল উভয় নিয়ে ভাবতে চান অধিনায়ক সাবিনা খাতুন। ফুটসাল আলাদা কমিটি আছে, তাদের সাথে কথা বলে আমরা মেয়েদের বোনাসও দিব। আর একটা জিনিস জানি, আমি ডিসক্লোজ করছি না মানে নাম্বারটা, বর্তমান ফুটসলে যে মেয়েরা খেলেছে তারা কিন্তু একটা সেপারেট কন্ট্রাক্টেড ছিল, তাদের কন্ট্রাক্ট স্যালারিও তারা পাবে, অ্যান্ড অফকোর্স চ্যাম্পিয়নশিপ একটা বোনাসও তারা পাবে। ফুটবল এবং ফুটসাল দুইটাই যেহেতু পারি, আমার যখন যেটাতে দরকার হবে আমি আই উইল বি দেয়ার। দেশ আমার কাছে আগে, এবং দেশের জন্য আমার যদি কোনো স্ট্যান্ড নিতে হয় সেটা আমি সবসময় নিয়ে যাব এবং নিয়েছি এবং আগামী দিনেও নেব। দেশের ফুটসাল উন্নয়নে আলাদা একাডেমি ও মাঠের দাবি সাফ ফুটসাল জয়ী দলের সদস্যদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালে বিশৃঙ্খলার দায়ে সেনেগাল ও মরক্কোকে কঠোর শাস্তি দিয়েছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন। কোচ ও খেলোয়াড়দের পাশাপাশি 2 দেশের ফুটবল ফেডারেশনকে 12 কোটি টাকা জরিমানা করেছে সিএএফ। এদিকে সেনেগাল কোচের 5 ম্যাচের নিষেধাজ্ঞা সহ দলটির 2 ফুটবলার এনডিআরে ও সারকে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে সংস্থাটি। এছাড়া ম্যাচ নিষেধাজ্ঞায় পড়েছেন মরক্কোর ইসমাইল সাইবারি ও আশরাফ হাকিমি। ফিফা বিশ্বকাপ শুরুর আগে মাঠ ও মাঠের বাইরের ইস্যু নিয়ে বেশ সমালোচিত হচ্ছে আফ্রিকার 2 দেশ সেনেগাল ও মরক্কো। আফ্রিকান কাপ অফ নেশনসের ফাইনাল ম্যাচে নানা বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছে এই 2 দল। মাঠ থেকে দল তুলে নেয়া ফুটবলারদের মধ্যে হাতাহাতির ঘটনা বেশ আলোড়ন তৈরি করেছিল, যা ক্ষুণ্ণ করেছে আফ্রিকান ফুটবলের ভাবমূর্তি। এই ঘটনায় শাস্তি ছিল অনুমেয়। অবশেষে আনুষ্ঠানিকভাবে সেনেগাল ও মরক্কোর বিরুদ্ধে কঠোর শাস্তি ঘোষণা করেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন। সংস্থাটি 2 ফেডারেশনকে মোট $10 লাখ বেশি জরিমানা করেছে।
আফ্রিকান কাপ অফ নেশনসের বিতর্কিত ফাইনালে চ্যাম্পিয়ন হলেও সর্বোচ্চ $6,15,000 জরিমানার মুখে পড়তে হয়েছে সেনেগালকে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় $7.5 কোটি টাকা। ম্যাচে বিশৃঙ্খলার মাস্টারমাইন্ড সেনেগালের কোচ পাপে থিয়াওকে 5 ম্যাচের নিষেধাজ্ঞা সহ ব্যক্তিগতভাবে $1,00,000 জরিমানা করা হয়। এছাড়া খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের অশোভনীয় আচরণের কারণে সেনেগাল ফুটবল ফেডারেশনকে $6 লাখ জরিমানা করা হয়েছে। এদিকে খেলোয়াড়দের কার্ডের কারণে অতিরিক্ত $15,000 গুনতে হবে সেনেগালকে। এদিকে মরক্কো ফেডারেশনকে $3,15,000 জরিমানা করেছে সিএফ, যেখানে মরক্কোর বল বয়রা সেনেগালের গোলরক্ষকের মনোযোগ নষ্ট করতে তোয়ালে কেড়ে নেওয়ার ঘটনায় $2 লাখ জরিমানা করা হয়। এছাড়া খেলোয়াড় ও দলের স্টাফদের অপেশাদার আচরণের কারণে আরও $1 লাখ গুনতে হবে মরক্কোকে। সঙ্গে সমর্থকদের বিশৃঙ্খলার দায়ে অতিরিক্ত $15,000 যাবে ফেডারেশনটির। শুধু জরিমানা দিয়েই শেষ হচ্ছে না শাস্তি। সেনেগাল কোচের 5 ম্যাচের নিষেধাজ্ঞা সহ দলটির 2 ফুটবলার ইলিমান এন্দিয়ারে ও ইসমাইলা সারকে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন। সাইবিরাকে 3 ম্যাচের জন্য ব্যান করা হয়েছে। আর তারকা ফুটবলার আশরাফ হাকিমি 2 ম্যাচের জন্য নিষেধাজ্ঞায় পড়েছেন। তবে তার 1 বছরের মধ্যে একটি ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করেছে সিএফ। যদি একই ধরনের আচরণ পুনরাবৃত্তি ঘটে তাহলে কার্যকর হবে সেই নিষেধাজ্ঞাটি। তবে এই নিষেধাজ্ঞা প্রভাব পড়বে না আসন্ন ফিফা বিশ্বকাপে, যা শুধুমাত্র আফ্রিকান টুর্নামেন্টের ক্ষেত্রে কার্যকর হবে। রিফাতুল ইসলাম মিরন, শুভ সংবাদ। আজ অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের ড্র। 17-18 ফেব্রুয়ারি হবে প্লে অফের প্রথম লেগ পর্বের এ রাউন্ডেও বেনফিকার সঙ্গে আবারও দেখা হতে পারে রিয়াল মাদ্রিদের। দল ব্যর্থ হলেও 13 গোল নিয়ে সবার উপরে আছেন কিলিয়ান এমবাপ্পে। প্লে অফে পিএসজির প্রতিপক্ষ হতে পারে মোনাকো অথবা কারাবাখ। চ্যাম্পিয়ন্স লিগের বিস্তারিত আরও তথ্য থাকছে প্রতিবেদনে। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ রাতে হয়েছে জমজমাট লড়াই। কোথাও তারার পতন, কোথাও আবার শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে চমক দেখিয়েছে বেনফিকার মতো দল। শ্বাসরুদ্ধকর লিগ পর্ব শেষে 8 ম্যাচের সবকটির জয়ে 24 পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকেই শীর্ষ 16 নিশ্চিত করেছে আর্সেনাল। 1 ম্যাচ কম জিতে 2-এ অবস্থান বায়ার্ন মিউনিখের। ইপিএল এর শিরোপার রেসে পিছিয়ে পড়ল চ্যাম্পিয়ন্স লিগে ঠিকই দাপট দেখিয়েছে লিভারপুল। এছাড়াও শীর্ষ 8 থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে টটেনহ্যাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও বায়ার্ন মিউনিখ। ইউরোপের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ শীর্ষ 16 নিশ্চিত করতে না পারায় হতাশ সমর্থকরা। রেকর্ড চ্যাম্পিয়নদের এবারও খেলতে হবে প্লে অফ। মরিনিওর বেনফিকার কাছে হোঁচট খাওয়ায় হতাশ ফুটবলাররা। তবে দল হতাশ করলেও লিগ পর্বে আলো ছড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে। 13 গোল করে লিগ পর্ব শেষে সবার ওপরে আছেন ফরাসি তারকা। 8 গোল করে 2-এ আছেন হ্যারি কেইন। ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান ফরওয়ার্ড আর্লিং হল্যান্ড গোল করেছেন 7টি। তবে তার দল হেসে খেলেই নিশ্চিত করেছে শীর্ষ 16। 6টি করে লিগ পর্বে গোল পেয়েছেন আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, গ্যালাতাসারের ভিক্টর ওসিমেন ও নিউক্যাসেলের অ্যান্থনি গর্ডন। লিগ পর্ব শেষে বার্সেলোনা, আর্সেনাল নাকে তেল দিয়ে ঘুমাতে পারলেও চোখে ঘুম নেই রিয়াল মাদ্রিদ, পিএসজির। প্লে অফে খেলতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের। গত বছরটা স্বপ্নের মতো কাটানো প্যারিসিয়ানরা এবছরটাও দাপটের মতোই শুরু করেছিল। তবে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ ম্যাচে ড্র করায় এখন প্লে অফের বাধা পাড়ি দিয়েই আসতে হবে লুই এনরিকের দলকে। ড্র শেষে 17 ও 18 ফেব্রুয়ারি হবে প্লে অফের প্রথম লেগ। প্লে অফের দ্বিতীয় লেগ মাঠে গড়াবে 24 ও 25 ফেব্রুয়ারি। প্লে অফে পিএসজির প্রতিপক্ষ হতে পারে মোনাকো অথবা কারাবাগ। প্লে অফে আবারও রিয়াল মাদ্রিদের সঙ্গে দেখা হতে পারে বেনফিকার। তাহলে আরও একবার মরিনিওর দলের কাছে হোঁচটের ভয় থাকবে মাদ্রিদিস্তাদের। ভাগ্য সহায় থাকলে মিলতে পারে প্রতিপক্ষ হিসেবে বোডো গ্লিম্পকে। 2 লেগের প্লে অফ শেষে আগামী 27 ফেব্রুয়ারি হবে শীর্ষ 16 ড্র। 10 ও 11 মার্চ হবে শীর্ষ 16 প্রথম লেগ। দ্বিতীয় লেগ মাঠে গড়াবে 17 ও 18 মার্চ। পারভিন আক্তার, সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেট সাউথ আফ্রিকা ক্রিকেট উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতার স্মারক স্বাক্ষর করেছে। প্রিটোরিয়ায় বাংলাদেশ হাই কমিশন চেন্সারিতে আয়োজিত অনুষ্ঠানে বিসিবির পক্ষে সাউথ আফ্রিকায় নিয়োজিত বাংলাদেশের হাই কমিশনার শাহ আহমেদ শফি এবং সিএএস এর পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা পলেতিস মোসেকি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় উদীয়মান বাংলাদেশি ক্রিকেটাররা নিয়মিত সাউথ আফ্রিকার প্রিটোরিয়ায় অবস্থিত সিএসএ এর সেন্টার
অফ এক্সিলেন্স প্রশিক্ষণের সুযোগ পাবেন। পাশাপাশি আম্পায়ার ও পিচ কিউরেটরের জন্য প্রশিক্ষণ ও বিনিময় কর্মসূচি এবং নারী ও পুরুষ দলের বিভিন্ন স্তরের দ্বিপাক্ষিক সফর বৃদ্ধির বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে। এমওইউর মাধ্যমে কারিগরি জ্ঞান বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে দুই বোর্ড একসঙ্গে কাজ করবে। 3 বছর মেয়াদী এই চুক্তি বাংলাদেশ ও সাউথ আফ্রিকার ক্রিকেটের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা সংশ্লিষ্টদের। জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026। বাংলাদেশ নৌবাহিনীর আওতাধীন 4টি হাউজের প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এবারের অনুষ্ঠানে। বিভিন্ন খেলার পাশাপাশি কুচকাওয়াজ এবং শিল্প সাহিত্যের বাংলাদেশ থিমে মিউজিক্যাল ডিসপ্লে প্রদর্শিত হয়। আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রতিষ্ঠানটির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ও কমান্ডার ঢাকা নেভাল এরিয়ার রিয়ার অ্যাডমিরাল আব্দুল আল মাকসুদ। এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লিও হাউস। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিএনপি ক্ষমতা এলে সুদসহ 10,000 টাকা কৃষি ঋণ মওকুফের ঘোষণা। পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের। অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে সহায়তার আশ্বাস। 3 মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত রাখতেই পদত্যাগ করেনি 2 মন্ত্রী, দাবি শফিকুর রহমানের। নারীদের নিয়ে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত কর্মীর হামলায় ইউনিয়ন বিএনপি নেতার মৃত্যু, 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিষিদ্ধ হলো পোস্টার সাটিয়েছেন অনেক প্রার্থী। রঙিন বিলবোর্ডেও চলছে প্রচার। আচরণবিধি ভাঙার তালিকায় দলীয় থেকে স্বতন্ত্র, বাদ নেই কেউই। এবং ধরা পড়ছে না সীমান্ত দিয়ে আসা অস্ত্রের চালানের বড় অংশই। লুট অস্ত্র উদ্ধার না হওয়া বাড়িয়েছে উদ্বেগ। ভোট সামনে রেখে শঙ্কায় বিশ্লেষকরা। এই ছিল ভোরের সময়।